আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আরেকটি নতুন ঘটনায়। এবারের ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। আমি এই টাইপের ঘটনা আগে কখনো বলেছি বলে মনে পড়ে না, তবে আমি এই ঘটনার শেষে একটা মন্তব্য করব শুধু। আর আমার বিশ্বাস আপনারা এই টাইপের ঘটনা খুবই কম শুনেছেন। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম লেগেছে, আশা করছি আপনাদের কাছে অন্যরকম লাগবে। প্রতিনিয়ত আমি আপনাদের কাছ থেকে অনেক ঘটনা পাচ্ছি। কিছু ঘটনা তো কমন, মানে ঘটনার ভৌতিক যে আবহটা সেটা কমন, হয়তোবা জায়গা আলাদা, ব্যক্তি আলাদা, কিন্তু কিছু কিছু ঘটনাই আনকমন। এটা আসলে অন্য ঘটনার সাথে মেলানোটা অনেক কঠিন ব্যাপার। আর এমন একটি ঘটনা এখন বলতে যাচ্ছি। এবারের ঘটনাটিও যথারীতি আমাদেরকে পাঠিয়েছেন জয় বড়ুয়া। আসলে এই ঘটনার মধ্যে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে, ভয় তো রয়েছেই, সবচেয়ে বড় কথা শিক্ষণীয় ব্যাপারও রয়েছে। প্রিয় লিসেনার্স, একটি নষ্ট ঘড়িও দিনে দুবার কিন্তু ঠিক সময় দেখায়। জীবনে চলার পথে ছোট বড় কাউকে কিন্তু অবহেলা বা অবজ্ঞা করা ঠিক নয়। কার দ্বারা কি উপকার হবে, কার দ্বারা কি ক্ষতি হবে আমরা কেউ বলতে পারি না। এই ঘটনাটির সময়কাল 2006 সালের দিকে। আর ঘটনার যিনি ব্যক্তি, মানে মূল যিনি এইটার ক্যারেক্টার, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আর আব্দুল কাইয়ুমের ভাই, তার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল করিম, যিনি এই জয় বড়ুয়ার বন্ধু। আর ঘটনা যিনি বর্ণনা করেছেন তার নাম হলো মোহাম্মদ রিজভি। রিজভি এই আব্দুল কাইয়ুমদের প্রতিবেশী এবং আপন চাচাতো ভাই। ঘটনার স্থান চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের গহিরা গ্রামে, এবং যেই বাড়িতে ঘটেছিল সেই বাড়িটার নামও একটা আছে, সঙ্গত কারণে জাস্ট শুধু নামটি বলছি না। তো রিজভি যেভাবে বলেছে ঠিক সেভাবে আমরা বলছি। 2004 সালে কাইয়ুম ভাই এসএসসি পরীক্ষার পরেই বিদেশে পাড়ি দেন বাবার কাজে সাহায্য করবার জন্য দুবাইতে। তো তার বাবা নতুন মোবাইলের ব্যবসা শুরু করেছিলেন দুবাইতে। সেই সময় আকাশচুম্বী চাহিদা থাকার কারণে অল্প সময়েই ব্যবসায় বেশ লাভবান হন তারা। কাইয়ুম ভাই বিদেশে যাবার 2 বছর পরে 2006 সালে দেশে আসেন। রাতের প্লেনে দেশে এসেছিলেন, তাই বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে যায়, আর স্বাভাবিকভাবেই তিনি ঘুমাচ্ছিলেন। একটা সময় ডুগডুগির শব্দ আর বানরের নাচ দেখতে আসা লোকজন, আর এই বানরের নাচ দেখাতে আসা একজন লোকের হাক ডাকে তার ঘুম ভেঙে যায়। গ্রামে এইসব লোকদেরকে মাতারি বলা হয়। গ্রামের সবাই উৎসাহ নিয়ে তার পেছনে পেছনে ছুটছিল। 50 কি 55 বছর বয়সী এক লোক ধবধবে সাদা লুঙ্গি, সাদা শার্ট পরা, এক হাতে ডুগডুগি আর অন্য হাতে ছাতার হাতলের সাথে বেশ পরিষ্কার আর সাজানো একটা ঝুড়ি, যাকে স্থানীয় ভাষায় ভাইর বলা হয়, আর ওটাতেই বানর রাখতেন তারা। ওই মাতারি বলছিলেন যে গনায় গনি বানরে গনে, এটা বলে যাচ্ছিলেন। এইভাবেই তিনি হাক ডাক করছিলেন সেই মাতারি। গ্রামে মাঝে মধ্যে এইরকম মাতারি আসতেন বানরের নাচ দেখাতে, গণাপড়া করতেন, আর তাই গ্রামের সবাই এসবের সাথে পরিচিত ছিল। কিন্তু এই মাতারির পোশাক পরিচ্ছদ দেখে সবাই আরো বেশি কৌতূহলী হন, কেননা হাক ডাকের সাথে তিনি এটাও বলছিলেন তার এটা ভারতীয় রেশমি বানর। এটি নাকি একটা বিশেষ প্রদেশে পাওয়া যায়, সেই প্রদেশে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে এই বানর নাকি পাওয়া যায়। এটা খুবই দুর্লভ প্রজাতির একটি বানর। গণাপড়া আর ভবিষ্যৎ বলাতে নাকি এই বানর খুব পারদর্শী হয়, এটি ছিল সেই মাতারির দাবি। ছোট বড় সবার আগ্রহে কাইয়ুম ভাইদের বাড়ির উঠোনেই সেই মাতারি তার ঝোলা কাঁধ থেকে নামান গণাপড়া করবেন বলে। ডুগডুগি বাজিয়ে তিনি তার ঝোলা থেকে বানরকে বের হতে বলেন। বানরটি বের হলে দেখা গেল বেশ সুন্দর বানরটির মুখ আর শরীরের পিছনের অংশ একদম রেশমি বর্ণের, খুব সুন্দর। আর অন্য বানরের মতো তার আচরণ কিন্তু নয়, বেশ শান্ত আর গম্ভীর স্বভাবের। বাড়ির অন্য ছেলে মেয়েদের সাথে রিজভিও সেখানে উপস্থিত ছিলেন।
মাতারি বললেন, আমার বানর কিন্তু কোনো নাচ দেখায় না, এটি নাচ দেখানো বানর নয়, এটি ভবিষ্যৎ বর্ণনা করতে পারে নিখুঁতভাবে, আর সমস্যা থাকলে তার সমাধান দিবে। সুতরাং কেউ তাকে ডিস্টার্ব করবেন না, কেউ কোনো খাবার দাবার দিবেন না, হাদিয়া হিসেবে দিতে হবে ফুল আর 9 টাকা মাত্র। তো উৎসাহী বেশ কয়েকজন মহিলা নিজেদের ভাগ্য যাচাই করে দেখেন। দেখা গেল সেই বানরটি 2-1 জনের ভাগ্য গণনা করে দেখতে চাইছিল না। পরে সেই মাতারি তাদেরকে এক পাশে বসতে বলে অন্যদের ভাগ্য গণনা করছিলেন। এদিকে ঘুমের বিঘ্ন ঘটায় কাইয়ুম ভাই ঘর থেকে বের হয়ে লাঠি নিয়ে এসে সেই মাতারি আর তার বানরকে এলোপাথারি পিটিয়ে আহত করে দেন। বানরের মাথা ফেটে রক্ত ঝরছিল, আর মাতারি তার বাম হাতের লাঠির আঘাতে আহত হয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন। উপস্থিত সবাই কাইয়ুম ভাইকে বাধা দেয়, কিন্তু তিনি কারো বাধা না মেনে সেই মাতারি আর বানরের উপর আবারও চড়াও হন এবং এই বলে যে, তোর ভবিষ্যৎ গণনার গোষ্ঠী কিলাই, যা ভাগ এখান থেকে। এভাবে বেশ অকথ্য ভাষায় গালাগালি করে সে লাঠি দিয়ে মাতারির জিনিসপত্র ফেলে দেয় এবং উঠোন থেকে বের করে দেয়। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে যায়। কাইয়ুম তাদেরকেও গালিগালাজ করতে থাকেন। সবাই অবাক হয়ে দেখলো রক্ত ঝরা মাথা নিয়েও সেই বানরটি তার মাতারির কাছে গিয়ে তাকে উঠে বসতে সাহায্য করছে। সবাই তো অবাক, এ কি করে সম্ভব? সে নিজে রক্তাক্ত, অথচ সে একটা অবলা প্রাণী হয়েও তার মাতারির প্রতি ভালোবাসা দেখাচ্ছে, মাতারিকে উঠে বসতে সাহায্য করছে। মনে হচ্ছে কোনো সন্তান তার পিতার অসুস্থতায় তাকে ধরে উঠে বসানোর চেষ্টা করছে। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির ভেতর থেকে কাইয়ুম ভাইয়ের আম্মা বেরিয়ে আসেন এবং এসব অবস্থা দেখে তিনি সহমর্মিতা জানানোর বদলে উল্টো সবাইকে নানা রকম কথা শুনিয়ে দেন। কাইয়ুম ভাই বাড়ির ভেতর চলে যান। এদিকে দেখা গেল সেই বানরটিকে মাতারি রক্ত মুছে দিতে গেলে বানরটি কোনোভাবেই তার কপালের রক্ত মুছতে দিচ্ছে না, আর রাগে সে কাইয়ুম ভাইয়ের বাড়ির দিকে তাকিয়ে গড়গড় শব্দ করছিল। আশেপাশের লোকজন সেই মাতারিকে সমবেদনা জানায়। এক পর্যায়ে মাতারি কান্না করা শুরু করে আর বলে, আমার অনেক সাধনার বানর এটি, অনেক কষ্টে ছোট থেকে বড় করেছি, নিজের ছেলের মতো আদর যত্ন করি, কোনোদিন কারো ক্ষতি করেনি সে, বরং অনেকেরই জটিল সমস্যার সমাধান দিয়েছে সে। তার গায়ে কোনোদিন একটা টোকা পর্যন্ত আমি দেইনি, কিন্তু আজকে এটা কি হলো? এসব বলে তিনি কাঁদছিলেন আর বানরটি রক্তাক্ত মাথায় কাইয়ুম ভাইয়ের বাড়ির দিকে এক দৃষ্টিতে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। ঘন্টাখানেক পরে কাইয়ুম ভাই শহরে যাবার জন্য বাড়ি থেকে বের হন আর দেখতে পান সেই বানরটি তাকে দেখে বেশ কর্কশ গলায় চিৎকার দিতে থাকে। কাইয়ুম ভাই এটা দেখে আরো রেগে যান, বলেন, এখনো যাসনি তোরা? এই বলে আবার লাঠি দিয়ে তাদের দুজনকে বেধড়ক পেটান। স্থানীয়রা এসে তাকে বাধা দেয়। এবারের মারের চোটে বানরটি একদম নিস্তেজ হয়ে যায়। কাইয়ুম ভাই শহরে চলে যান। এদিকে গ্রামবাসী সেই মাতারিকে কিছু টাকা পয়সা দিতে চায়, কিন্তু সেই বানর হাতের ইশারা করে তার মাতারিকে এবং হাতের ইশারায় তার মাতারি কোনো টাকা পয়সা নেয় না। তাকে চলে যেতে বলেন গ্রামবাসী, কিন্তু সেই বানরটি কিছুতেই ওই জায়গা ছেড়ে যেতে চাইছিল না। রিজভি আর করিম তারাও চেষ্টা করে সেই মাতারিকে কিছু টাকা দিয়ে বিদায় দিতে, কিন্তু বানরটি কিছুতেই যেতে চায় না। রক্ত তখনও ঝরছিল কিন্তু বানরের মাথায়। বানরটি নিস্তেজ হয়ে মাটিতে শুয়ে থাকে। সে আর তার মাতারিও চুপচাপ বসে আছে এবং বানরটিও কাঁদছে, মাতারিও কেঁদে চলছে। মাঝে মধ্যে 2-1 এসে তাদের খাবার দিতে চায়, কিন্তু তারা কিছু খায় না। মাগরিবের আজান শেষ করে নামাজ পড়ে স্থানীয় জামে মসজিদের খতিব তাদেরকে দেখতে পান এবং রিজভি আর করিমকে ডেকে সবকিছু জিজ্ঞেস করেন। পরে তিনি স্থানীয় কয়েকজনকে ডেকে বলেন, তিনি যখন মাগরিবের নামাজের পর সুন্নত নামাজ আদায় করছিলেন, এই সময়ে সেজদায় গিয়ে তিনি অদ্ভুত কিছু উপলব্ধি করেছেন। সেজদায় গিয়ে তিনি চোখ বন্ধ করতেই নাকি রক্তাক্ত কিছু একটা চোখে দেখেছেন। এরপর তিনি নামাজ পড়ে বের হয়ে এই ঘটনা দেখতে পান। তিনি কাইয়ুম ভাইয়ের বেশ সমালোচনা করে সেই মাতারিকে সমবেদনা জানান। তাকে সাহায্য করতে চাইলে মাতারি সেটা নেননি। এদিকে রাতে কাইয়ুম ভাই শহর থেকে ফিরে এসে বাড়ির সামনে তাদেরকে আবার দেখতে পেয়ে তিনি আরো বেশি ক্ষিপ্ত হয়ে যান। রাস্তার পাশের ইট নিয়ে গালাগালি করতে করতে তেড়ে যান তাদের দিকে। উপস্থিত কয়েকজন কাইয়ুম ভাইকে ধরে ফেলেন, কিন্তু হাতের ইট তিনি মাতারির দিকে ছুঁড়ে মারেন আর সেই ইট গিয়ে লাগে সেই বানরের গায়ে। প্রচন্ড আঘাতে নিস্তেজ বানরটি করুণ সুরে আর্তনাদ করে ওঠে আর মাতারিও ও আল্লাহ রে বলে চিৎকার করে ওঠেন।
মানুষজন আরো জড়ো হয়। সবার অনুরোধে মাতারি সেই বানরকে এক পর্যায়ে পায়ে ধরে অনুরোধ করে, মানে বানরের পা ধরে অনুরোধ করে যে বাবা চলে যাই, এভাবে থাকতে তো আমরা মারা যাব। তো নিস্তেজ বানরটি এবার ইশারা দেয় চলে যাওয়ার সম্মতি হিসাবে। এদিকে কাইয়ুম ভাই গালিগালাজ করেই চলছে, তার সাথে তার আম্মাও সেই মাতারিকে বিভিন্ন কথা বলছিলেন। ঝুড়িতে ঢুকে বানরটি কি মনে করে আবার বেরিয়ে আসে, আর কাইয়ুম ভাইয়ের বাড়ির উঠানে গিয়ে কি যেন একটা আঁকিবুকি করে, মানে আঁকাঝাঁকা করে আর কি, আবার এসে ঝুড়িতে ঢুকে যায়। ঝুড়ি কাঁধে নিয়ে মাতারি লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আজ থেকে এই বাড়ির সমস্যা শুরু হবে। রিজভি আর করিম দাঁড়িয়ে কিন্তু সবকিছুই দেখছিল। মাতারি চলে গেল। 2-1 দিন কেটে যায়, কোনো সমস্যা হয় না। এই ঘটনার সম্ভবত 3 দিন পর রাতে কাইয়ুম ভাই ঘুমিয়েছিলেন নিজের রুমে। রাত কত হবে কিংবা কতক্ষণ ঘুমিয়েছেন তার ঠিক জানেন না তিনি। ঘরের ভিতর বিভিন্ন জিনিসপত্র ভাঙার শব্দে ঘুম ভাঙে তার। তিনি উঠে লাইট দিতে গেলে খেয়াল করেন কারেন্ট নেই। তিনি নিজের রুমের দরজা খুলে বারান্দায় এসে দেখেন যে শোকেস থেকে বাসনপত্র মাটিতে পড়ে আছে, কিছু ভেঙেছে, কিছু আধা ভাঙা অবস্থায়। এটা দেখে তিনি খুব অবাক হন, ভাবলেন বিড়াল বা ইঁদুর হয়তো করেছে এসব। পরে তিনি পাশের রুমে তার মা আর ছোট ভাই করিমকে ডাকতে চান। তার ডাকাডাকির এক পর্যায়ে তার মা উঠে দরজা খুলে বাইরে আসেন। এর মধ্যে কারেন্টও চলে আসে। যেই কাইয়ুম ভাই পেছনে ফিরে তার মাকে সব জিনিসপত্র দেখাবেন, ঠিক তখনই তিনি দেখলেন ওখানে কিছুই নেই। শোকেস ঠিক আগের মতোই আছে, বাসনপত্রগুলো গোছানো। তিনি তো খুবই অবাক। তার মা আর করিম জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন কাইয়ুম ভাই সবকিছু বলেন, কিন্তু রাতে দুঃস্বপ্ন দেখেছে ভেবে তাকে সবাই শুয়ে পড়তে বলেন। কাইয়ুম ভাই এসবের হিসাব মেলাতে পারেন না, নিজের রুমে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে আবার একই শব্দে ঘুম ভাঙে তার। এবার কারেন্ট ছিল, তাই তিনি উঠে লাইট জ্বালান। পাশের বারান্দা থেকে জিনিসপত্র ছোড়াছুড়ির শব্দ আসছিল, কিন্তু যেই দরজা খুললেন দেখেন সবকিছু ঠিকঠাক। এবার তিনি বারান্দার লাইট জ্বালিয়ে দেন, তারপর নিজ রুমে গিয়ে ঘুমিয়ে যান। সকালে তিনি তার মাকে রাতের ঘটনা পুনরায় ঘটেছে এটা বলে এটা জানান তাকে। তার মা মনের ভুল বলে তাকে সান্ত্বনা দেন এবং তিনিও এড়িয়ে যান বিষয়টা। পরের দিন রাতে কাইয়ুম ভাই রাতের খাবার খেয়ে উঠোনে হাঁটছিলেন। উঠোনের পাশে থাকা একটা আম গাছের উপরে তার চোখ যেতেই তিনি দেখেন একটা বানরের মতো অবয়ব সেখানে বসে আছে। তিনি দৌড়ে ঘরে যান, ঘরে গিয়ে টর্চ লাইট নিয়ে আসেন দেখার জন্য যে ওখানে আসলে কি ছিল। তো তিনি টর্চ মেরে দেখেন যে কিছুই নাই, সেখানে কিছুই দেখতে পান না। তিনি বাড়িতে ঢুকে তার মাকে এসব ঘটনা বলেন, কিন্তু এবারও তিনি মনের ভুল বলে এড়িয়ে যান। সে রাতেই কাইয়ুম ভাইয়ের আম্মা ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে বারান্দায় এসে ঠিক একই জিনিস দেখতে পান, যেটা কত রাতে কাইয়ুম ভাই দেখেছিল এবং তাদেরকে বলেছিলেন। মানে শোকেস থেকে বাসনপত্র মাটিতে পড়ে আছে, কিছু ভেঙেছে, কিছু আধ ভাঙা অবস্থা। এটা দেখে তিনি ভয়ে চিৎকার দেন। তার চিৎকারে করিম আর কাইয়ুম ভাই জেগে রুমের দরজা খুলে বাইরে আসেন, কিন্তু তারা এসে দেখেন তার আম্মা মাটিতে পড়ে আছেন। তারা তাকে ধরে রুমে নিয়ে যান। পাশের বাড়ির রিজভি আর তার পরিবারের সদস্যরাও সেখানে যান। তার জ্ঞান ফিরে আসার পর তিনি বলেন, বাসনপত্র মাটিতে পড়ে ভেঙে গিয়েছিল, কিন্তু আমি চিৎকার দেবার পরেই দেখি বাসনপত্রগুলো আপনা আপনি জোড়া লেগে আবার শোকেসে গুছিয়ে যাচ্ছে, আর বানরের মতো কিছু একটা এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর আমি জ্ঞান হারাই। এবার সবাই কিছু আন্দাজ করতে পারেন। পরের দিন সকালে কাইয়ুম ভাই সেই মসজিদের ইমাম সাহেবকে এসব কথা খুলে বলেন, কিন্তু ইমাম সাহেব কাইয়ুম ভাইয়ের কথা শুনেও এড়িয়ে যান, কেন তিনি নিজেও কাইয়ুম ভাইয়ের উপর বেশ ক্ষুব্ধ ছিলেন। ইমাম সাহেবের গাছড়া ভাব দেখে কাইয়ুম ভাই আত্ম অহমিকায় ওখান থেকে চলে আসেন এবং তার সাথে থাকা রিজভি আর করিমকে বলেন, এই ইমাম একটা ফাউল, একটা ভণ্ড, সে কিছুই জানে না, জানার ভান করে, আসলে সে একটা ফাজিল। এই ধরনের খুবই অবজ্ঞা করে কটাক্ষ করে ইমাম সাহেবকে নিয়ে তিনি কথা বলেন। ওই রাত্রেই শুরু হলো আসল ঘটনা। গভীর রাত্রে কাইয়ুম ভাইয়ের রুমে একটা অবয়ব কতক্ষণ এদিকে কতক্ষণ ওদিকে লাফালাফি করছে, ঠিক বানর যেভাবে লাফালাফি করে। কাইয়ুম ভাই ঘুম চোখে এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। অবয়বটা তার খাটে উঠে তাকে চট থাপ্পড় দিতে থাকে। কাইয়ুম ভাই জোরে চিৎকার করে মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে তিনি দেখতে পান ওই যে রেশমি বানরটা পায়ের উপর পা তুলে একটা চেয়ারে বসে আছে আর তাকিয়ে দেখছে, মানে তার দিকে তাকিয়ে আছে। কাইয়ুম ভাই উঠতে যাবে, ঠিক ওই সময় বানরটা লাফিয়ে এসে তার বুকের উপর বসে গলা
টিপে ধরে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হবে, ওই সময় তিনি জ্ঞান হারান। সকালে অনেক দেরি হওয়ার পরে ঘুম থেকে উঠছিলেন না দেখে কাইয়ুম ভাইয়ের আম্মা সবাই ওনাকে ডাকতে থাকেন এবং ঘরের দরজা ভেঙে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। জ্ঞান ফিরে আসলে তিনি সবকিছু বিস্তারিতভাবে পরিবারের সদস্যদেরকে খুলে বলেন। বাড়ির অন্য সদস্যদের পরামর্শে তারা রাউজানের মদন মহাল এলাকায় এক হুজুরের কাছে যান। তিনি ঝাড়ফুঁক করে বলেন, আমার এক সতীর্থ তো আপনাদের এলাকার মসজিদে ইমামতি করেন, আপনারা আমার কাছে আসার আগে ওনাকে একবার দেখাতে পারতেন, উনিও তো এসব কাজ খুব ভালো করে করেন। যদিও উনি এসব কাজ ভালো করে করতে পারেন, কিন্তু সচরাচর কাউকে সব বলেন না এবং করতে চানও না। তারপরও আপনারা তার কাছ থেকেই চিকিৎসা নিয়েন, কোনো সমস্যা হবে না। আর এই কথা শুনে সবাই তো অবাক। সকলে তো ধারণা করেছিল যে ওই হুজুর খুবই একজন সাধারণ মানুষ, আর তার যে এত গুণ আছে ওই সময় তারা জানতে পারলেন। তো মদন মহলের সেই হুজুর কাইয়ুম ভাইয়ের কাছে কয়েকদিন সময় চেয়ে নেন এবং বলেন তিনি ফোন দিয়ে জানাবেন যে আবার কখন তাদেরকে আসতে হবে সেখানে। তো কাইয়ুম ভাই, করিম আর রিজভি তারা তাদের মসজিদের ইমামের কাছে গিয়ে মাফ চান এবং আর এসব থেকে পরিত্রাণ করতে বলেন। সেই হুজুর বলেন, দেখো, সুস্থ করার মালিক আল্লাহ তাআলা, আমি তার দরবারে তোমাদের জন্য দোয়া করতে পারি, সবকিছু তো তারই হাতে। তবে আমার মনে হয় না তোমার এই সমস্যা সহজে সমাধান হবে, কারণ আমি আমার সিজদা দিতে গিয়ে দেখেছি ভয়ঙ্কর এক জিনিস, আর খুব করুণ একটা জিনিস, রক্তাক্ত কোনো একটা জিনিস কাতরাচ্ছে। পারলে সেই মাতারিকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাও। এসব কথা শুনে বলেন, অসম্ভব। এক বানর খেলা দেখানো লোক যে মানুষের ভবিষ্যৎ গণনা করে ধান্দাবাজি করে টাকা খায়, এইরকম একটা লোকের কাছে গিয়ে আমি তার কাছে মাপ চাইবো, এটা হতেই পারে না। যত টাকা লাগে লাগুক, আমি এর সমাধান চাই, আপনি পারবেন কিনা বলেন। এমন অহংকারী কথা শুনে হুজুর বলেন, কাইয়ুম, এই পৃথিবীতে টাকাই একমাত্র সমাধান নয়, টাকা দিয়ে সবকিছু সমাধান করা যায় না। তখন কাইয়ুম ভাই বলেন, এই টাইপের ছোট কাজ করা একটা লোকের কাছে গিয়ে আমি ক্ষমা চাইতে পারবো না, আপনি পারবেন কিনা সেটা বলেন, না পারলে না করে দেন। কাইয়ুম ভাইয়ের এই ধরনের অহমিকা সুলভ কথা শুনে হুজুর খুব বিনয় সুরে বলেন, কাইয়ুম, তোমার সমস্যার সমাধান আমি করতে পারবো না। তো তার মুখে না শুনে কাইয়ুম ভাই সেখান থেকে চলে আসেন। এরপর রাঙামাটি, মানিকছড়ি, খাগড়াছড়ি, বান্দরবন, ঢাকা, হেন কোনো জায়গা নেই যে তিনি যাননি তার সমস্যার সমাধানের জন্য। যে যত টাকা চেয়েছে তিনি দিয়েছেন, কিন্তু সমাধান শূন্য। সন্ধ্যা নামার পরে ফজর আগ পর্যন্ত সেই রেশমি বানরকে তিনি দেখতেন তার চোখের সামনে। ঘুমাতে গেলেই তাকে আক্রমণ করত সেই বানর। রক্তাক্ত মাথার এক রেশমি বানর তার ঘুম কেড়ে নেয়। এভাবে ঘুম না হয় তার শরীর ভেঙে পড়ে। আর ছেলের এমন অদ্ভুত কথা শুনে তার বাবাও দুবাই থেকে দেশে আসেন। এসে তিনি নিজেও বেশ দাম্ভিক আর টাকার অহংকারে অনেককেই পাত্তাই দেয় না। এসেই ছেলেকে বিয়ে করিয়ে দেন এই ভেবে যে সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে রিজভি আর করিম দুজনে হাটহাজারীর সাদা মসজিদ নামক এলাকায় সেই মাতারিকে খুঁজতে থাকেন, কেননা তারা খবর নিয়ে জানতে পেরেছিলেন এসব মাতারি টাইপের লোকেরা ওই এলাকায় একটা কলোনি করে থাকতেন। অনেক খোঁজাখুঁজি করার পর তারা জানতে পারেন সেই মাতারি হঠাৎ করে একদিন সেই মাতারিদের কলোনিতে আসেন। কেউ তাকে চিনতে পারেনি, কিন্তু তার বানরের ক্ষমতা দেখে সবাই অবাক। অন্য মাতারিরা বানর দিয়ে গণনা করতো ঠিকই, কিন্তু এগুলো লোক দেখানো আর পেট চালানোর জন্য, এটার কোনো ভ্যালু নেই, এটা তারা জানতেন, মানুষকে ধোকা দেয় আর কি। কিন্তু এই মাতারির বানর বেশ অদ্ভুত, সে যা গণনা করতো সেটা ঠিকই হতো। একটা ঘর ভাড়া নিয়ে বেশ কয়েকদিন শেষ ছিল, কিন্তু হঠাৎ কাউকে কিছু না বলে সে চলে যায়। তবে ভাড়া সে আগেই মিটিয়ে গিয়েছিল। রিজভি আর রহিম বাড়িতে এসে সব কথা বলেন। ওদিকে কাইয়ুম ভাইয়ের বিয়ের দিন ওই যে মদন মহাল এলাকার হুজুর যাদের কাছে তারা গিয়েছিলেন, তিনি ফোন করেন কাইয়ুম ভাইয়ের আম্মার কাছে কিছু কথা বলবেন বলে বলেন। তখন ফোন কাইয়ুম ভাইয়ের আম্মার কাছে ধরিয়ে দেওয়া হয় এবং ওই হুজুর বলেন দ্রুত এই বিয়ে বন্ধ করেন, কেননা এই কাইয়ুমের সাথে তার স্ত্রীর জীবনও বিপদে পড়বে। তাদের বাড়িটা পুরো 5 দিক থেকে এক ধরনের একটা জাদুর একটা বন্ধন দেয়া আছে এবং এই বাড়িটা ধীরে ধীরে নরকে পরিণত হবে। কাইয়ুম ভাইয়ের আব্বার কাছে যখন এটা বলা হয়,
এসব কথা শুনে তিনি রীতিমতো অগ্নিশর্মা হয়ে সবাইকে গালিগালাজ করতে থাকেন আর এসব ভুয়া বিষয় বিশ্বাস না করে বিয়ে যথারীতি সম্পন্ন করতে বলেন। তো যাই হোক, বিয়ে করানো হয় কাইয়ুম ভাইকে। এখন বিয়ের রাত থেকে শুরু হয়ে যায় ভয়ানক এক বিপত্তি। কাইয়ুম ভাই তার স্ত্রীকে বানর বানর বলে চিৎকার করে ওঠেন। আরে একটা সুন্দরী মহিলা বিয়ের সাজগোজ অবস্থায় বাসর ঘরে বসে আছে, তাকে যখন কাইয়ুম ভাই বানর বানর বলছে, স্বাভাবিকভাবেই তো তার স্ত্রীর মনে আঘাত লাগার কথা যে আমাকে বানর বলল। সদ্য বিবাহিতা স্ত্রীকে কেউ বানর বলে কটাক্ষ করে? আর এই বানর বানর চিৎকারে অন্য লোকরা চলে আসে। তখন ওই কাইয়ুম ভাই বলে যে একটা বানর মুখী একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিছো কেন? তখন বলে, কেন তুমি তো বিয়ের আগে মেয়েটাকে দেখছিলা? হ্যাঁ, তখন দেখছিলাম, কিন্তু এ তো বানর। সবাই বলে যে ছেলের কি মাথা খারাপ হলো নাকি? বানর হবে কিভাবে? এটা তো মানুষ। আর এইভাবে কয়েকদিন যায়, কিন্তু তার স্ত্রীকে দেখলেই সে বানর বানর বলে উঠতো। আর তার স্ত্রীর মনে খুব কষ্ট লাগে এই সমস্ত কথায়, এটা লাগাটাই স্বাভাবিক। তিনি সাফ সাফ জানিয়ে দেন তিনি এই বাড়িতে আর থাকবেন না, সংসার করবেন না, এই পাগল ছাগলের সাথে সংসার করা সম্ভব না। তিনি তার পরিবারের লোকদেরকে ডাকেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরিবারের সদস্যরা সেই মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে চলে যান। আর এদিকে কিন্তু কাইয়ুম ভাইয়ের অবস্থা দিন দিন আরো অবনতির দিকে যেতে থাকে। কাইয়ুম ভাইয়ের আম্মা সেই হুজুরের কাছে গিয়ে অনেক অনুরোধ করেন এই সমস্যার সমাধানের জন্য, কিন্তু হুজুর তাদেরকে গ্যারান্টি দেন না। তিনি বলেন আসলে এটা এমন এক ধরনের জাদুবিদ্যা, আমি বুঝতে পারছি না যে এটা আসলে কি। এটা কোনো জিনও নয়, কোনো পরীও নয়, কোনো পিশাচও নয়, আবার কোনো মানুষের কাজও নয়। শুধু এতটুকু বুঝতে পারছি যে আপনাদের পরিবারকে 5 দিক থেকে ঘিরে ফেলা হয়েছে এবং আমি গভীরে ঢুকে কিছু দেখতে চাইলে একটা বানরের মতো অবয়ব এসে সবকিছু উল্টাপাল্টা করে দেয়। তারপর আমি চেষ্টা করব, এই বলে তিনি আশা দেন। কিন্তু আসলে কাজের কাজ কিছুই তেমন হয় না। কাইয়ুম ভাই দিন দিন শুকিয়ে আর রোগাক্রান্ত হতে থাকেন। এদিকে তাদের গ্রামে অন্য এক মাতারি আসলে কাইয়ুম ভাইয়ের পরিবার তাকে অনেক অনুরোধ করার পরে সে বলে তার একজন গুরু আছেন, মানে ওই মাতারিদের সর্দার, সে নাকি এসব বিষয় জানেন। তো রিজভি, করিম, কাইয়ুম ভাই আর তার আম্মা ওই মাতারির সাথে তাদের সর্দারের সাথে দেখা করতে চাইলে চট্টগ্রাম শহরের বদ্দারহাট এলাকায় যান। সেদিন সন্ধ্যায় সেই সর্দার তাদের সাথে কথা বলে কাইয়ুম ভাইয়ের কাজের জন্য ধিক্কার দেন এবং বলেন আমাদের মাতারি সম্প্রদায়ে এই বানরের কদর অনেক অনেক বেশি। যদি 1 লাখ মাতারি থাকে, সেই মাতারির মধ্যে একজন ভাগ্যক্রমে এই রেশমি বানরের সন্ধান পায়। যুগের পর যুগ ধরে এমনও হয় যে কেউ পাই না। আর এই বানরগুলো জাতিগতভাবে বেশ গম্ভীর, আর তন্ত্র সাধকেরা তাদেরকে অতি অল্প সময়ে প্রশিক্ষণ দিয়ে তৈরি করে নেন। আর একবার যদি তারা প্রশিক্ষিত হয়ে যায় তবে তারা মানুষের সমকক্ষ জ্ঞান লাভ করতে পারে, মানে একজন মানুষ যা যা করতে পারে তার প্রায় সবকিছু সেও করতে এবং বুঝতে পারে। তিনি আরো বলেন এই বানর যার কাছে থাকবে সেও কোনো সাধারণ মানুষ নয়, তিনি নিজেও একজন সিদ্ধ পুরুষ। আর তোমরা সেই বানর আর সেই সিদ্ধ পুরুষকে আঘাত করেছো, তাহলে বুঝতেই পারতেছো যে কি ঘটনা তোমরা ঘটিয়েছ। আমরাই তো এইসব মাতারিদের সাক্ষাৎ পাই না, আর তোমরা সাক্ষাৎ পাওয়ার পরও তোমরা বুঝতে পারোনি যে ব্যাপারটা কি সিরিয়াস। তার কথা শুনে কাইয়ুম ভাইয়ের আম্মা কান্নাকাটি করে তাদেরকে উদ্ধার করতে বলেন যে সমস্যা থেকে তাড়াতাড়ি আমাদেরকে বাঁচান। সেই মাতারির সর্দার বলেন কাজটা অনেক দুরূহ, কারণ এটা বানরাতি বিদ্যা, মানে বানরের রতি বা অঙ্গ দিয়ে যে কালো বিদ্যা বা কালো জাদু করা হয়, এটা হচ্ছে সেটা। আর যেহেতু কাইয়ুম ভাই সেই বানরকে কেবল রাতে দেখছেন, সেহেতু আমার মনে হয় ওই বানরটি আর বেঁচে নেই। তাদের বাড়ির 100 হাতের মধ্যে পঞ্চবাণে বা 5 দিকে সেই বানরের শরীরের অঙ্গ পুঁতে দেয়া আছে, যা খুঁজে বের করতে হবে। এই কাজ প্রতিদিন মাগরিব আর এশার নামাজের মাঝামাঝি সময়ে খুঁজতে হবে। প্রতিদিন একটি করে মোট 5 দিনে 5টা অঙ্গ খুঁজে বের করতে হবে এবং এটা একদম পর পর হইতে হবে, মানে একদিনের পর আরেকদিন। যদি পরের দিন খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, পুরো কাজটাই নষ্ট হয়ে যাবে। আর যদি একটা অঙ্গও খুঁজে না পাওয়া যায় এই কাজ শুরু করার পর, তাহলে 41তম দিনে ওই রোগী মারা যাবে আর ওই পরিবারের আয় উন্নতি ধ্বংস হয়ে যাবে, পরিবারটা নরকে পরিণত হবে এবং এই বাড়ির উঠানের মাটিও বিপজ্জনক এবং এই বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে বিপজ্জনক হয়ে উঠবে।
সর্দারের এসব কথায় সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করে সম্ভব এমন দুরূহ কাজ? যত টাকা লাগে দিবেন, এমন অনুরোধ করে সেই সর্দারকে তাদের বাড়িতে নেবার জন্য রাজি করানো হয়। সেই সর্দার বলেন তার 1,00,000 টাকা লাগবে, আর সেই বানরের মাথাটা পেলে সে সেটা কিন্তু নিয়ে আসবে। কাইয়ুম ভাই আর তার মা সব শর্তে রাজি হয়ে যান। 1,00,000 টাকা কেন, আরো যদি বেশিও চাইতেন তাতেও তারা রাজি হতো। ওই দিন ভোর রাতে সর্দার সহ তারা তাদের বাড়িতে চলে আসেন। এদিকে অহংকারী কাইয়ুম ভাইয়ের আব্বা তাদের সবাইকে দেখে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। পরে মসজিদের ইমাম সাহেব এসে ওনাকে শান্ত করে বলেন, আপনার অহংকারী স্বভাব আপনার ছেলেও পেয়েছে, তাই তার আজ এই পরিণতি। কাইয়ুম ভাইয়ের আব্বা বলেন, আমি আমার ছেলেকে ভারতে নিয়ে যাব চিকিৎসার জন্য, এসব ভুয়া কাজ আমি মানি না। কিন্তু কাইয়ুম ভাইয়ের আম্মার জোরাজুরিতে তিনি মানতে বাধ্য হন। আর ওই দিন সকালেই তিনি কাউকে কিছু না বলে রাগ করে আবার দুবাইতে চলে যান। এদিকে আশেপাশে খবর ছড়িয়ে পড়ে, লোকজন জড়ো হয়ে যায়। সেই মাতারি সর্দার সবাইকে অনুরোধ করে বলেন সবাই যেন ওখান থেকে চলে যান, কেননা যে কারো বিপদ হতে পারে, এমনকি তার নিজেরও প্রাণনাশের হুমকি রয়েছে। তার কথায় ভয় পেয়ে সবাই যে যার ঘরে চলে যান। মাতারি সর্দার বিকেল থেকেই বাড়ির চারদিকে খুঁজতে থাকেন। রিজভি আর করিমও তার সাথে ছিল। তারা দেখলো যে ঠিকই বাড়ির 4 কোণায় মোটামুটি 100 হাতের মধ্যে কিছু জায়গা দেখে মনে হচ্ছিল কেউ যেন সেখানে মাটি খুঁড়ে গর্ত করে ভরাট করে দিয়েছে। মাতারি সর্দার জায়গাগুলো চিহ্ন দিয়ে রাখেন। মাগরিবের আজান শেষ হলে প্রথমে তিনি পূর্ব দিকের কোণায় চিহ্ন দেওয়া জায়গাটি খনন করতে থাকলেন। কম সময় থাকায় দ্রুত কাজ করছিলেন তিনি। 1 হাতের মতো মাটি খুঁড়তে দেখা গেল লাল কাপড়ে মোড়া কিছু একটা। তিনি টেনে সেটা বের করেন এবং কাপড় থেকে বের করে দেখেন একটা বানরের হাত, প্রায় পচে হাড় বেরিয়ে এসেছে। তিনি সেটা নিয়ে তাকে থাকতে দেওয়া রুমে চলে যান। ওই দিন রাত্রে কাইয়ুম ভাইয়ের শরীর আরো ভেঙে পড়ে। তিনি চিৎকার দিয়ে বলছিলেন, আমার ডান হাত ব্যথায় শেষ হয়ে যাচ্ছে রে, ব্যথায় শেষ হয়ে যাচ্ছে, আমি তো নাড়াতে পারছি না ডান হাত। তো ওই রাত্রে তিনি দেখেছেন সেই রেশমি বানর তার সামনে বসে আছে, কিন্তু বানরের একটি হাত নাই এবং ওই বানরের ডান হাতটা নাই। তো সকালবেলা তিনি তো কান্নাকাটি শুরু করছেন এবং তার এই অবস্থা দেখে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েন। মাতারি সর্দার নিজেও চিন্তিত হয়ে পড়েন, কেননা রোগ কমার বদলে বাড়ছে। 1 হাত ওঠানোর পরে তো তার আরো সুস্থ হওয়ার কথা। তো যাই হোক, এদিকে তিনি 4 দিন 4 দিক থেকে 2 হাত 2 পা উদ্ধার করেন। এদিকে 4 দিনে কাইয়ুম ভাইয়ের 2 হাত এবং 2 পা কেমন যেন শুকিয়ে যেতে থাকে। মনে হচ্ছিল কেউ এগুলোর ভেতরে থাকা রক্ত মাংস চুষে খেয়ে নিয়েছে। একেবারে চিমিয়ে যায় কাইয়ুম ভাইয়ের 2 হাত এবং 2 পা। পোলিও আক্রান্ত হলে মানুষের পা যেমন শুকিয়ে যায়, ঠিক তেমনি তার 2 হাত 2 পা এরকম হয়ে গেছে। হাঁটা চলা বন্ধ হয়ে যায়, তার একটা পঙ্গু মানুষের মতো হয়ে যায়। এখন 5ম স্থান খুঁজে পেতে খুব বেশ বেগ পেতে হলো ওই মাতারি সর্দারকে। পরে সবাই দেখতে পেল বাড়ির উঠোনের সামনে যেখানে বানরটি শুয়েছিল ঠিক সেখানেই মাটির নিচে লাল কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে একটা বানরের মাথার বুকের অংশ। পচে গলে গেছে সবকিছু। অনেকে দেখেই ভয়ে পালিয়ে যায়। মাতারি সর্দার সবকিছুই এক জায়গা করেন। দেখা গেল সেই বানরের মাথার খুলি কপালের দিকটা ফাটা, খুলির আর কপালের মাঝখানের একটা জায়গা আছে সেটা ফাটা। রিজভি আর করিম বুঝতে পারে এটা সেই রেশমি বানরের মাথা। মাতারি সর্দার বলে ওঠেন, সবাই সাবধানে থাকবেন, কাজ এখনো পুরোপুরি হয়নি, কারো না কারো প্রাণনাশ হবেই। এদিকে কাইয়ুম ভাইয়ের অবস্থা আরো বেগতিক হয়ে যায়। উপায় না দেখে তাকে দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এদিকে মাতারি সর্দার নিজের মতো করে রিচুয়াল করেন এবং পরদিন সকালে নিজের পাওনা বুঝে নিয়ে চলে যান। যাবার সময় তিনি সেই বানরের মাথাটা নিয়ে যান আর অন্য অংশগুলো সব এক জায়গা করে মাটি চাপা দিয়ে দেন এবং বলে যান তিনি তার সাধ্যমতো সবকিছু করেছেন, আর এখন আল্লাহ তাআলা যদি চান তাহলে এই সমস্যার সমাধান হবে। ওই দিন দুপুরবেলা খবর আসে কাইয়ুম ভাইয়ের আব্বা দুবাইতে হঠাৎ করে মারা গেছেন স্ট্রোক করে। শোকে বিহ্বল পুরো এলাকা। এদিকে কাইয়ুম ভাইয়ের নির্দিষ্ট কোনো রোগ খুঁজে পান না ডাক্তাররা, ঠিক আগেও যেমন পেতেন না। যখন প্রথম দিকে কাইয়ুম ভাই চিকিৎসা নিতে যেতেন মাঝে মাঝে, ডাক্তাররা কিন্তু কোনো রোগী খুঁজে পেত না। যাই হোক, 2-3 দিন পর কাইয়ুম ভাইকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় আর নির্দিষ্ট প্রক্রিয়া শেষ করে কদিন পরেই ওনার আব্বার মরদেহ কিন্তু দেশে নিয়ে আসা হয়, দাফন কাফন করা হয়। যারা ওনার আব্বার সাথে ছিল সবাই বলেছেন সম্পূর্ণ সুস্থ মানুষ হঠাৎ করে শরীর খারাপ লাগতেছে বলতে বলতেই মারা যান।
তাদের বিদেশের ব্যবসা বাণিজ্য সবকিছুই একদম শেষ হয়ে যায়, পরিবারটি সর্বশান্ত হয়ে যায়। কিন্তু কাইয়ুম ভাই কিন্তু সুস্থ হন না। পরে মসজিদের ইমাম সাহেব, যিনি রাগ করেছিলেন কাইয়ুম ভাইয়ের উপরে, অবস্থা খারাপ দেখে তিনি নিজেই এগিয়ে আসেন। তো তিনি তার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করে উনি চেষ্টা করছিলেন রেগুলার ঝাড়ফুঁক করার জন্য, পানি পড়ে দিয়ে, তেল পড়া দিয়ে। তো আল্লাহর রহমতে এই কাইয়ুম ভাই ধীরে ধীরে কিছুটা সুস্থ হন, যদিও বা আগের মতো কখনোই উনি আর সুস্থ হননি। কাইয়ুম ভাই সেই হুজুরের পা ধরে ক্ষমা চান যে আমার ভুল হয়েছে, আমি যদি অহংকার না করতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। আমি ওই বানরটাকে আঘাত করছি, মাতারিকে আঘাত করছি, এটা সত্য। আসলে সারা রাত জার্নি করে আসি এত দূর থেকে, সকালবেলা এরকম হই হট্টগোল দেখে আমার মেজাজটাও বিগড়ে যায়। তা আমার পরবর্তীতে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, বানরটির কাছেও ক্ষমা চাওয়া উচিত ছিল, কারণ সে রেশমি বানর না হয়েও এমনি বানর হলেও আমার এই কাজটি করা উচিত হতো না। আর অল্প সময় আসলে অনেক টাকার মালিক হয়ে যাওয়ার কারণে আমি কাউকে মানুষ মনে করতাম না, আর প্রাণীর কথা তো বাদই দিলাম, মানুষকেই মানুষ মনে করতাম না। এটা আমার চরম একটা ভুল এবং অন্যায় হয়েছে, যার কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিয়েছেন। আর আমি এই শাস্তিটা নিজের কর্মদোষ আমি ডেকে এনেছি। তো যাই হোক, 2020 সালে করোনা শুরুর মোটামুটি প্রকোপটা বেড়ে যাওয়ার আগেই এই কাইয়ুম ভাই ওই অসুস্থ অবস্থায় মারা যান। বানরাতি কালোবিদ্যায় রাতারাতি একটা সমৃদ্ধ পরিবার কিভাবে ধ্বংস হয়ে যায় সকলের চোখের সামনে। করিম বর্তমানে দুবাই প্রবাসী, রিজভি নিজেও দুবাই থাকে, দুজনেই বিয়ে শাদী করে সংসারী হয়েছেন, ভালোই আছে দুজনেই। প্রিয় লিসেনার্স, বনের পশু এই রেশমি বানর, আমি জানি না এই প্রজাতির বানর আসলে আছে কিনা, বা যারা জুওলজি নিয়ে লেখাপড়া করেছেন তারা এই বিষয়টা ভালো বলতে পারবেন। আমার ঠিক জানা নেই এটা, এই টাইপের বানর যে আসলে হতে পারে এটাও আমার আসলে জানা নাই। তবে এটা ঠিক, আফ্রিকার টোগো নামক একটা দেশ রয়েছে, এই টোগোর রাজধানী হচ্ছে লোমে। এই লোমেতে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক ম্যাজিকের মার্কেট আছে। সেখানে বিভিন্ন প্রজাতির বানরের মাথা বা ব্ল্যাক ম্যাজিক করার জন্য যত ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সেখানে কিন্তু এগুলো বিক্রি হয়। আমাদের যেমন বড় বড় মার্কেট আছে, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয়, আফ্রিকাতে এই টোগোর রাজধানী লোমেতে বিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাক ম্যাজিকের মার্কেট রয়েছে। আপনারা গুগলে সার্চ করে এটা দেখতে পারবেন চাইলে। আর আরো একটি ব্যাপার হলো যে এই বানরটি পরবর্তীতে মারা গিয়েছিল, কারণ সে খুব অসুস্থ হয়ে গিয়েছিল, কারণ মাথায় আঘাত লেগেছে, মাথা ফেটে রক্ত ঝরছিল, পরবর্তীতে মারা যায়। আর হয়তোবা এই বানরের মালিক এই বানরের শরীরের বিভিন্ন অংশ তখন গোপনে এই বাড়ির চারদিকে এসে পুঁতে দিয়ে যায় এবং উঠোনেও রেখে যায়, আর এই কারণেই এই পরিণতিটা হয়েছিল। বানরের মাথাটি সেই মাতারি সর্দার নিয়ে যায়, যে পরবর্তীতে এটি উদ্ধার করেছিল মাটি করে। হয়তোবা সে এটা দিয়ে আরো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে, কারণ এই রেশমি বানরের মাথা কোনো মাতারির হাতে পড়া মানে তার সৌভাগ্যের দুয়ার খুলে যাওয়া, মানে এটা তাদের ভাষ্য অনুযায়ী। প্রিয় লিসেনার্স, আমরা কখনোই কোনো প্রাণীকে এইভাবে আঘাত করব না, সেটা যেটাই হোক না কেন। আমি কিন্তু এর আগেও বিভিন্ন ঘটনাতে এই বিষয়ে আপনাদেরকে একাধিকবার বলেছি, তারপরও বারবার বলছি যাতে বেশি বেশি করে বলার ফলে আমার নিজের মনের মধ্যেও সেটার একটা প্রভাব রয়ে যায়। তো আশা করছি প্রিয় লিসেনার্স, অন্যরকমও আমি বলবো না, খুবই অদ্ভুত রকমের এই ঘটনা আসলে আপনাদের কেমন লেগেছে আমি জানি না, তবে আমি আমার অন্তর থেকে বলছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং আমার কাছেও খুবই অন্যরকম লেগেছে। এখন যার ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, ওনার ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি, তবে এবারের ঘটনায় উনি ওনার নামটা প্রকাশ করতে নিষেধ করেছেন। ওনার বাড়ি গাজীপুর জেলার সদর উপজেলাতে। ঘটনার সংশ্লিষ্ট কিছু স্থান এবং ব্যক্তি উনি স্পর্শকাতর মনে করেছেন, এই কারণেই এগুলো উনি প্রকাশ করতে নিষেধ করেছেন। আর এ সমস্ত কারণগুলোর আলোকেই ওনার নামটি এবারের মতো আমাদেরকে বলতে নিষেধ করেছেন বলে আমরা বললাম না। তো চলুন ঘটনাতে চলে যাই। মূলত ওনার চোখের সামনেই ওনার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা রোমহর্ষক ঘটনা ঘটে যায়, যার সাক্ষী উনি সহ আরো 17 জন।
তো ওনার বন্ধুর নাম হচ্ছে ইসলাম। পুরোপুরি নামটা আমরা বললাম না, অংশবিশেষ বললাম। তো চলুন ঘটনাটি আসলে কি ছিল সেটা জানি। 2019 সালের দিকের ঘটনা। ওনারা এসএসসি পরীক্ষা শেষ করার পর সিদ্ধান্ত নিলেন 40 দিনের জন্য তাবলিগে যাবেন, মানে এক চিল্লা দেবেন। তো ওনার যে নিজ জেলা গাজীপুর, তো ওনার বাড়ির কাছে একটা বড় মসজিদ রয়েছে, স্থানীয়ভাবে সেটাকে বড় মসজিদ বলে। সে বড় মসজিদের যিনি প্রধান হুজুর, ওনার সাথে পরামর্শ করে ঠিক করা হলো যে ওনারা তাবলিগ জামাতে যাবেন দিনাজপুর জেলাতে। ওখানে তো মার্কাজ মসজিদ রয়েছে, সেখান থেকে মূলত ঠিকঠাক করা হয়। তো ওভাবেই ফাইনালি ঠিক হয়েছিল আর কি। তো দিনাজপুর জেলায় ওনারা যান। যে উপজেলায় গিয়েছিলেন সেই উপজেলার নাম হচ্ছে বিরল, এবং ওই উপজেলার যে গ্রামে গিয়েছিলেন সেই গ্রামের নামটা উনি বলেছেন, সঙ্গত কারণ আমরা বলছি না। তো ওনাদের ওই তাবলিগ জামাতের টোটাল যেই টিম মেম্বাররা ছিলেন এই সংখ্যাটা ছিল হচ্ছে 18 জন। একজন আমির আর একজন সহকারী আমির সহ মোট 18 জন ছিলেন। তো মার্চ মাসের 10 তারিখ দুপুর 3টার আগে সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ওনারা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন সবাই। তো পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। তো ওনারা দিনাজপুরের যে মার্কাজ মসজিদ ওইখানে ছিলেন আর কি। তো পরের দিন সকাল 9টার দিকে ওনারা রওনা হলেন ওনাদের গন্তব্যে। তো ওখানে তো কয়েকটা মসজিদে ওনারা থাকবেন। প্রথম যে মসজিদে আর কি আসলে ওনারা ছিলেন, সেখানে গিয়ে 12টার আগে ওনারা পৌঁছেছেন আর কি, দুপুর 12টার আগে। তো ওই মসজিদে প্রথম 3 দিন আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরপরে ওনারা দ্বিতীয় মসজিদে যান, দ্বিতীয় মসজিদে 3 দিন, সেখানেও ভালো কেটেছে। ওই 6 দিন কোনো ধরনের কোনো সমস্যা নাই, অ্যাজ ইউজুয়াল যেটা সেরকমই ছিল আর কি। তো 3 নম্বর মসজিদে যখন যান, তো ওই মসজিদে যাওয়ার পর ওই জায়গাটা বেশ একটু নির্জন, বেশ গা ছমছমে ছিল আর কি আশপাশটা। তো ওই গ্রামের প্রবেশ পথের শুরুতেই রাস্তার এক পাশে 4 থেকে 5টি ছোট বড় দোকান রয়েছে। এর এক পাশে মাঝারি একটা পুকুর, মানে মাঝারি সাইজের, আর পুকুরের পার ঘেঁষে ছোট একটা মন্দির রয়েছে। আরেকটু সামনে এগুলে আর একটা ছোট বাঁশঝাড়, আর বিপরীত পাশে যে পুকুরের কথা বলেছি তার সাথে লাগানো ছিল একটি লিচু বাগান। দিনাজপুরে তো অনেক লিচু বাগান রয়েছে, দিনাজপুরের লিচু বিখ্যাত, অনেক জায়গায় এরকম বাগান দেখা যায় আর কি দিনাজপুরে। তো ওনাদের মসজিদের 3 পাশেই ঘর বাড়ি রয়েছে। তো বলে রাখা ভালো, মসজিদের বাম পাশে লাগানো আবার একটি পুকুর। সেই মসজিদে ওনাদের পৌঁছাতে আনুমানিক সকাল 8:30টার মতো বাজে। তো ওনারা সবাই নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে 10 থেকে 12 জন নাস্তা করার জন্য ওনারা দোকানে গিয়েছেন। তো নাস্তার এক পর্যায়ে দোকানদার বলল যে, বাবা তোমরা তাবলিগে এসেছো তো, তাই না? তো ওনারা বললেন জি। তখন ওই দোকানদার বলল যে সন্ধ্যার পরে খুব দরকার ছাড়া বের হওয়ার দরকার নেই। ওনারা চিন্তা করেছেন হয়তো এখানে চোর ডাকাতের ভয়টয় আছে, এই জন্য এই ধরনের কথা বলেছেন আর কি। তো ওনারা বের হবেন না খুব বেশি দরকার ছাড়া, কিন্তু এটা প্যারানর্মাল কোনো ইঙ্গিত ছিল এটা আসলে ওনারা বুঝতে পারেন নাই। তো ওনারা ওখানকার বিল পরিশোধ করে দিয়ে সবাই মসজিদে চলে আসেন। তারপর অজু করে তাবলিগের নিয়ম অনুযায়ী যেই সময় মাফিক যে আমলগুলো রয়েছে সেগুলো ওনারা করতে শুরু করেন। এরপর বেলা 11টার দিকে আমির সাহেব সহ আরো 3-4 জন দুপুরের খাবার রান্নার কাজ শুরু করেছেন। বাকি সবাই বিভিন্ন আমলে ব্যস্ত। এসব ব্যস্ততার মধ্যে আর কেউ খেয়াল করেনি যে তাদের সাথে থাকা যে ইসলাম ছেলেটা এটা বাইরে চলে গেছে। তো যাই হোক, আনুমানিক জোহরের আজানের 10 থেকে 15 মিনিট আগে হঠাৎ করে সে মসজিদে ফিরে আসে, কিন্তু বেশ স্বাভাবিকই ছিল সে। তারপর রান্না শেষ করে সবাই গোসল করে জোহরের নামাজ আদায় করতে দাঁড়িয়ে গিয়েছেন। আর ওই ইসলাম আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার পাশে দাঁড়িয়েছিল আর কি। ফরজ নামাজ শুরু হলো। প্রথম রাকাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু বিপত্তি শুরু হয় দ্বিতীয় রাকাতে। এমন হয় না যে আমরা একসাথে নামাজে দাঁড়ালে একজনের শরীরের সাথে আরেকজনের শরীর স্পর্শ হয়ে যায়, ঠিক ওনার বেলাও এমনটাই হলো। হঠাৎ করে ইসলামের বাম হাতের সাথে ওনার ডান হাতের স্পর্শ হতেই ওনার শরীরে এক ধরনের খুবই হিম শীতল শিহরণ বয়ে যায়। মানে হচ্ছে স্পর্শটি এতটা ঠান্ডা ছিল যে এটা বলে বোঝানোর মতো না। একটা মানুষের শরীর এত ঠান্ডা কোনোভাবেই হতে পারে না। তবে তৃতীয় রাকাতে
ওই ইসলাম ছেলেটা দাঁড়ানো অবস্থায় নাকি হালকা একটু কেঁপে উঠেছিল, যেটা পাশে দাঁড়িয়ে থাকা আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি ভালোই অনুভব করতে পেরেছিলেন। তো যাই হোক, শেষ রাকাতের শেষ বৈঠকে যখন ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফেরানোর জন্য ঘাড় ঘুরিয়ে কেবল সালাম ফিরিয়েছেন, অর্থাৎ নামাজ শেষ করেছেন, ঠিক তখনই হঠাৎ করে উনি অনুভব করেন ওনার ডান পায়ের উপরে, মানে ডান রানের উপর ধপাস করে ভারী কিছু একটা পড়লো। খুব ব্যথা পেয়েছিলেন, আর তাকিয়ে দেখেন যে ওনার পাশে দাঁড়িয়ে থাকা যে মানে ইসলাম ছেলেটা আর কি, সে পড়েছে। মতো অজ্ঞান হয়ে ঠাস করে পড়ে গেছে মাথার উপরে, মানে মাথা দিয়ে পড়ে গেছে আর কি পায়ের উপরে। তো ওই কারণেই ব্যথা পেয়েছিলেন। যেহেতু নামাজ শেষ, তাই মুসল্লিরা তখনও মসজিদে ছিল, সবাই বলা বলি শুরু করলে কি হয়েছে কি হয়েছে। আমির সাহেব হয়তোবা কিছুটা বুঝেছিলেন কিনা, এটা আসলে অনেকেই বুঝতে পারেন নাই যে উনি কিছু বুঝছিলেন নাকি। তো যাই হোক, উনি অন্যদেরকে কথা কাটিয়ে বলেন ও একটু অসুস্থ, তো এই জন্য এরকমটা হয়েছে। আর আমির সাহেব তাবলিগ জামাতের অন্য সাথীদেরকে বললেন যে একে সাইডে নিয়ে যাও। তো ওনারাও এই ইসলামকে সাইডে নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। মুসল্লিরা চলে যাওয়ার পর আমির সাহেব বললেন যে যেটা দোয়া কালাম জানো সবাই পড়ে ওকে ঝাড়ফুঁক শুরু করো। সবাই এটা শুরু করলো। একটু পরে তার জ্ঞান ফেরে। এরপর ওর শরীরে হাত দিয়ে বোঝা গেল ওর শরীরে প্রচন্ড জ্বর। তো ওখানে তো আমির দুইজন ছিলেন, একজন সহকারী আমির আর একটা প্রধান আমির। তো সহকারী আমির যিনি ছিলেন উনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিলেন। তো সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তো ওনারা পেয়েছেন, এর মধ্যে বেসিক মেডিকেল যে ট্রেনিংটা আর কি, এইটা আবার ওনার জানা ছিল। এটা উনি একজন অফিসার হিসাবে এই ট্রেনিংটা বা এই কোর্সটা উনি করেছিলেন, তাই এই ধরনের চিকিৎসা সম্পর্কে ওনার বেশ ভালোই অভিজ্ঞতা ছিল। তো জ্বরের অবস্থা দেখে উনি বললেন যে ঠান্ডা পানি দিয়ে গোসল করাও। তো ওনারা সেটাই করেন। 8 থেকে 10 লিটার পানি ধরে এমন একটা বালতি দিয়ে 3 থেকে 4 বালতি পানি দিয়ে গোসল করার পর শরীর মুছে দিয়ে আবার শোয়ানো হলো। এবার জ্বর হালকা কমেছে, আবার ছেলেটা ঘুমিয়ে পড়ে। এরপর ওনারা যখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সবকিছু রেডি করা হলো। আর তাবলিগ জামাতে খাওয়ার সিস্টেমটা এটা আমরা অনেকে জানি, বড় একটা প্লেটে 4-5 জন মিলে একসাথে খান আর কি। তো ওনারা যখন খাবার খেতে বসেছেন, ওনাদের ওই দিনের খাবার ছিল, মানে ওই বেলার খাবার ছিল মুরগির মাংস আর ডাল। মানে হাতটা মাত্র প্লেটে রেখেছেন ওনারা খাবার খাওয়ার জন্য, ঠিক তখনই মুহূর্তের মধ্যে ওই ইসলাম ছেলেটা ঘুম থেকে উঠে দ্রুত এসে ওই সাথে বসে পড়ে। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন উনি এবং ওনার ভাতিজা দুজনেই কিন্তু গিয়েছিলেন, আর তার বন্ধু ইসলাম তো গিয়েছিলেন। তো উনি এবং ওনার ভাতিজা এবং আরো 2 জন যে প্লেটে বসেছেন সেই প্লেটের কাছে ইসলাম চলে আসে নিমিষের মধ্যেই। হঠাৎ করে এইভাবে আসা দেখে ওনারা তো হতভম্ব হয়ে যান, এবং এত দ্রুত গতিতে এসে ঠাস করে বসে পড়েছে, ওনারাই ভয় পেয়েছেন দিনের বেলাতেই। ছেলেটার এই অস্বাভাবিক অবস্থা দেখে আমির সাহেব সকলকে ইশারা করে বললেন যে সে যেটা করতে চায় করতে দাও। অন্যরা তো সবাই বড় বড় চোখ করে তার কার্যকলাপ দেখা শুরু করেছেন। প্রথমত সেই প্লেটে খাবার ছিল 4 জনের। ছেলেটা কি করলো, এক হাত দিয়ে 2 থেকে 3 লোকমা খাবার মুখে পুরলো। ঠিক তারপরে শুরু হলো এক অদ্ভুত দৃশ্য। ছেলেটা 2 হাত দিয়ে খাওয়া শুরু করলো। এমন ভাবে খাচ্ছে লক্ষ্য করা গেল মুখের দুপাশ দিয়ে লালা পড়ছে। এইভাবেই সকলের খাবার সে একাই শেষ করে দিল। খাওয়া শেষ করে পাশে রাখা ছিল 6 থেকে 7 লিটার পানির একটা বালতি। সে কি করলো, তার মাথাটা ওই বালতির মধ্যে ঢুকিয়ে দিয়ে সব পানি খেয়ে ফেললো, আর হাত মুখ পরিষ্কার না করেই আবার গিয়ে শুয়ে পড়লো, আর সাথে সাথে ঘুমিয়ে পড়লো। এইসব ঘটনা দেখে ওনারা তো একে অপরের দিকে তাকাচ্ছেন, আর সবাই ভয়ে ঘেমে একদম নাজেহাল অবস্থা। এরপর আমির সাহেব বললেন সবাই খেয়ে নাও। অন্যরা যারা ছিলেন তাদের সাথে এই 4 জন আবার খাবার একটু ভাগাভাগি করে খেলেন, কারণ এই 4 জনের খাবার তো এই ইসলাম ছেলেটা একাই শেষ করে ফেলেছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর কারো আসলে খাওয়া ওইভাবে হচ্ছিল না, মানে গলা দিয়ে খাবারই নামছিল এমন একটা অবস্থা। তারপরেও কষ্ট করে ওনারা তাড়াতাড়ি করে সামান্য যা খাবার খেতে পেরেছেন সেটা খেয়ে নিলেন। তারপর সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখা হলো। এরপরে 15 থেকে 20 মিনিট কেটে গেল। তখন ওই ইসলাম ছেলেটার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে বললেন যে বন্ধু আমার তো খুব ক্ষুধা লেগেছে। এই কথা শোনার পর সবাই তো অবাক,
15-20 মিনিট আগে যে ছেলেটা 4-5 জন মানুষের খাবার একাই খেয়ে ফেললো, এখন নাকি তার ক্ষুধা লাগছে। এও কি বিশ্বাস করতে হবে? তো যাই হোক, সোহাগ নামে ওখানে একজন ছিলেন। তো তাকে বলা হলো যে প্লেটে করে খাবার নিয়ে আসতে। তো খাবার নিয়ে আসা হলো, খাবারটা সে স্বাভাবিকভাবেই খেয়েছে। এরপর আনুমানিক আসরের ওয়াক্তের আগ মুহূর্তে, মানে বিকাল 4:15 কি 20 এরকম হবে আর কি, ওই এলাকার একজন জিম্মাদার যিনি ছিলেন, তো তিনি আমির সাহেবকে ফোন করে বললেন যে মানে তাকে ফোন করে বলা হলো যে এক সাথী ভাই খুবই অসুস্থ। এই কথা শুনে উনি খুব তাড়াতাড়ি একজন ডাক্তার নিয়ে আসলেন অল্প সময়ের মধ্যেই। বলে রাখা ভালো, ডাক্তার আসেও কিন্তু ডাক্তার আসার আগেও ওই ইসলাম ছেলেটা কিন্তু স্বাভাবিক ছিল, কিন্তু ডাক্তার যখনই মসজিদের দরজায় পা রেখেছেন ঠিক তখনই ইসলাম ছেলেটা সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে ডাক্তারের নাম ধরে বলে, হ্যাঁ রে তুই এখানে কি করিস? তারপরও ডাক্তার যখন তাকে দেখার জন্য কাছে আসছিল তখন হঠাৎ করে ডাক্তারের বাবার নাম ধরে বলে, এই তুই অমুকের ছেলে না? তোর একটা ছোট মেয়ে আসে না? মেয়ের জন্য কি তোর মায়া নাই? যা ভাগ এখান থেকে ভাগ। ডাক্তার অবস্থা বেগতিক দেখে কোনো মতে কিছু ওষুধ লিখে দিয়ে তাড়াতাড়ি করে চলে যায়। তবে ওই দিন গুরুতর কোনো সমস্যা হয়নি। এবার আসি দ্বিতীয় দিনের ঘটনায়। ওই মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন তিনি অনেক বয়স্ক ছিলেন, 80-র উপরে বয়স ছিল। তো ওনাদের এই সমস্যা দেখে উনি নিজে থেকে বললেন যে আচ্ছা মাগরিবের পরে কিছু জিনিস আনবেন। তো তার কথা মতো কিছু জিনিস আনা হলো বাজার থেকে। তো উনি যেগুলো আনতে বলেছিলেন, 1 কেজি দুধ, তারপরে বিচি কলা, তারপরে চিনি 250 গ্রাম, তো এরকম কিছু কিছু জিনিস আর কি আসলে আনতে বলে। তার মধ্যে একটা ছিল রক্ত জবা ফুলের পাপড়ি। তো ওনারা মাগরিবের নামাজ শেষ করে যখন নিজেরা বসেছেন তখন তাদেরকে বলা হলো যে দ্রুত শরীর বন্ধ করে ফেলো। যে যার মতো শরীর বন্ধের দোয়া পরে শরীর বন্ধ করে ফেলেন। ওনাদের আবার এক বন্ধু পারতো না এটা পড়তে, আর একজন হাফেজ সাথী ভাই ছিল, উনি আবার বিভিন্ন দোয়া পড়ে তার শরীরটা বন্ধ করে দেন আর কি। এরপর দুধ, কলা, চিনি আর রক্ত জবা ফুলের পাপড়ি একসঙ্গে একটি বাটিতে মিশিয়ে নিয়ে যখনই ইসলামের শরীরে লাগানো হলো ঠিক তখনই ঘটলো শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো একটি ঘটনা। হঠাৎ করে মসজিদের ইলেকট্রিসিটি চলে গেল, অথচ জানালা দিয়ে দেখা যাচ্ছে যে চতুর্দিকে সব বাড়িতে লাইট জ্বলছে। 5 থেকে 7 সেকেন্ডের মতো মসজিদে ইলেকট্রিসিটি ছিল না। কেন হঠাৎ করে এই ইলেকট্রিসিটি চলে গেল? এটা কিন্তু একটা রহস্য রয়ে গেল। তো যাই হোক, ওখানে তার উপর রুকিয়া করা হয়। আর হঠাৎ করে এই 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে যে ইলেকট্রিসিটি ছিল না, এক সাথী ভাই, তার নাম হলো অভি, সে এতটা ভয় পেয়েছিল যে 2 দিন জ্বর ছিল এই ভয়ের কারণে। তবে আল্লাহর রহমতে ওই দিন রুকিয়া করার পর ওই ইসলাম নামক ছেলেটার কোনো সমস্যা হয়নি। তৃতীয় দিনও আল্লাহর রহমতে সুস্থ ছিল। একটা মসজিদে 3 দিন করে থাকে। 3 দিন হয়ে যাওয়ার পর ওনারা চতুর্থ মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন। চতুর্থ মসজিদের বর্ণনাটা একটু দেয়া যাক। মেইন রোডের পাশ ঘেঁষে ঘরবাড়ি আর মসজিদ। মসজিদের পেছনের দিকে ফাঁকা মাঠ, মূলত এটা একটা বিল ছিল। মসজিদের সাথে লাগানো ছিল একটা কবরস্থান। তো প্রথম দিনটি ছিল শুক্রবার, আল্লাহ তাআলার রহমতে সবকিছু ভালোভাবেই হয়েছিল। তো রাত তখন আনুমানিক 10টা কি 10:30 এরকম। তাড়াতাড়ি তো ঘুমিয়ে পড়ে তাবলিগে, যেটা হয় আর কি, যেহেতু তাহাজ্জুদের সময় ওঠে, সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে, আমল করে। তো রাত 10টা 10:30টার দিকে একসাথে সবার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত শব্দে। শব্দটি এরকম ছিল যে কেউ যদি ফিস ফিস করার থেকে একটু জোরে বেশি, মানে জোরে কথা বলে না, তো ওই রকম যেরকম শোনা যায় ওই রকম শব্দটা শোনার পর সবাই বুঝতে পারে যে বলা হচ্ছে আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যেতে চায়। মসজিদটা আসলে খুব বেশি বড় ছিল না, দরজা ছিল 3টি, আর 3টি দরজায় নাকি 3টা অবয়ব তাকে ডাকছিল। তো এই কথা শুনে ওনারা তো ভয়ে শেষ, সর্বনাশ, এখন কি হবে? তারপর আমির সাহেব সকলকে আয়াতুল কুরসি পড়তে বললে ওনারা এটা পড়া শুরু করেন। আর এটা পড়ে কেউ কেউ আবার গ্লাসে ফু দিয়ে সেই পানিটা ইসলামের গায়ে ছিটিয়ে দিচ্ছিলেন, এমনকি খাইয়েও দিলেন। এরপর সে একটু সুস্থ অনুভব যখন করলো, একে একে ঘুমিয়ে পড়লো। এরপর আর কোনো ধরনের কোনো সমস্যা
কিছু সময়ের জন্য হচ্ছিল না, ওনারাও শুয়ে পড়েন। কিন্তু রাত আনুমানিক 12টা কি 12টার কিছু সময় পরে ঘটে আরো একটি ভয়ঙ্কর ঘটনা। ওই ইসলাম সেন্টার পাশে দুই বন্ধু শোয়া ছিল। একজন উঠে ডাকাডাকি শুরু করে, এই সবাই ওঠো, সবাই ওঠো। এ কথা শোনার পর সবাই তো ধর্ম করে উঠে বসছে। ওই ছেলেটা বলছে যে এই ইসলামকে মনে হচ্ছে কেউ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই কথা শুনে সবাই তো একদম ভয়ে অবস্থা খারাপ। এই রাতের বেলা মসজিদের ভেতর থেকে টেনে নিয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? তারপর সকলেই দেখে ওই মসজিদের মাঝখানে যে দরজা, এই দরজা দিয়ে কেউ যেন এই ইসলামকে পা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। সকলে মিলে তাকে টেনে ধরে, দোয়া দরুদ পড়তে থাকে। একটা পর্যায়ে মনে হলো সেই জিনিসটা তাকে ছেড়ে দেয়। আল্লাহর অশেষ রহমতে কোনো মতে তার রাতটা পার করে। এরপর গ্রামের একজন মধ্যবয়স্ক একজন লোক ওনাদের কাছে সেই ধরনের তথ্য যখন শোনে, তখন তিনি একটা খবর দিলেন। তো উনি বললেন যে এই গ্রামে একজন পুরোহিত রয়েছে, যার নাম হচ্ছে হারাধন। যতদূর মনে পড়ে তার নাম হারাধন আর কি, আমাদেরকে বলেছেন আর কি। তো উনি এই ধরনের সমস্যার সমাধান করে। তবে ওই মধ্যবয়সী লোকটি বলেছিলেন যে এই ছেলেটার যে সমস্যা হয়েছে, যেহেতু মসজিদের মধ্যে ঢুকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, নিশ্চয়ই এটা খুব শক্তিশালী কোনো একটা বিষয়ের কাজ। এটা সাধারণ ঝাড়ফুঁকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য ওই লোকটার কাছে যাও, ওই লোকটা অনেক কিছু জানে। মসজিদ থেকে ওই দিকটা যেতে মোটামুটি 20 থেকে 25 মিনিটের পথ ছিল পায়ে হেঁটে। আর ওনাদের সাথে যে বড় ভাই ছিলেন, সব মিলিয়ে প্রায় 5 জন ওই পুরোহিতের বাড়িতে গিয়েছেন। রাত তখন আনুমানিক 9টা হবে, মানে রাতের বেলায় কিন্তু গিয়েছেন। রাত ছাড়া উনি কোনো কাজ করেন না, এই জন্য রাতের বেলা গিয়েছেন। দিনের বেলা গিয়ে আসলে কোনো লাভ হয় না। দিনের বেলা গেলেও বলে তোমরা সন্ধ্যার পরে আসো। তো যাই হোক, ওই বড় ভাই মেইন গেটের দরজায় 2-3 বার টোকা দিলেন এবং কাকা কাকা বলে ডাকছে। একটুবার দরজা খুলে দিল। তাদেরকে ভেতরে নিয়ে যাওয়ার পরে দেখা গেল ধুতি পরে খালি গায়ে একটা লোক বের হয়ে আসলেন। ওনারা তাকে শুভেচ্ছা জানালেন আর কি। তখন উনি বললেন যে বাবু, তোমরা তো তাবলিগের লোক, তোমরা যে আসছো, ঠিক আছে, তোমরা আসছো, নিজেকে সম্মানিত বোধ করছি। আমি যতটুকু জানি আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। এখন কি হয়েছে বিস্তারিত বলো। তখন সব কথা যখন খুলে বলা হয়, তখন ওই পুরোহিত কিছু জিনিসপত্র পরের দিন নিয়ে যাওয়ার কথা বললেন। এই জিনিসগুলোর মধ্যে ছিল 3টা কূপের পানি, পুরনো মধু, নতুন মধু হলে হবে না, পুরনো মধু হইতে হবে, মোমবাতি সহ আরো কিছু জিনিস। তো কূপের পানির কথা মনে পড়তেই তো ওনারা ভয় পেয়েছেন যে এইখানে তো ওনারা কেউ স্থানীয় না, তো এইখানে ওই কূপ পাবেন কোথায়? তখন উপস্থিত যেই বড় ভাই ছিলেন বলেন যে ভাই, তোমাদের কোনো টেনশনের কিছু নাই, কূপ কিছু কিছু বাড়িতে আছে, চলো। এরপর ওনারা 3টা কূপের পানি সংগ্রহ করতে পেরেছিলেন। তো এর মধ্যে ওনারা 2 নম্বর মসজিদে যেখানে ছিলেন আর কি, মানে দিনাজপুরে আসার পর বিরল উপজেলার প্রথম মসজিদ পার হওয়ার পর 2 নম্বর মসজিদে যেখানে ছিলেন 3 দিন, ওই মসজিদের পাশের বাড়িতে একটা কূপ ছিল। আর পুরোহিত মশাই বলেছিলেন যেই কূপের পানি নেওয়া হবে আর কি, তো ওই কূপের বাড়ি, মানে যার বাড়ির আর কি, যদি না দিতে চায় সেক্ষেত্রে ওই পুরোহিতের নাম যেন বলে যে হারাধন কাকা পাঠাইছে, তাহলে আর না করবে না। তো এভাবে কিন্তু ওনারা কূপের পানি সংগ্রহ করেন আল্লাহর রহমতে। এরপর এগুলো নিয়ে সেই পুরোহিতের কাছে ওনারা যান। তো পুরোহিত তার মতো করে, আসলে উনি ওনার মতো করে রিচুয়াল গুলো করছিলেন। যে কয়েকটা কূপ থেকে পানি আনা হয়েছে এর মধ্যে একটা কূপ ছিল একটা জমিদার বাড়ির মতো কোনো একটা বাড়ির। ও বাড়িতে খুব অল্প কিছু লোক বসবাস করতো আর কি। তো যাই হোক, এই সবগুলো শেষ করে, এটা কিন্তু নিতে হবে আবার রাতের বেলা, সন্ধ্যার পর থেকে কাজ শুরু করতে হবে। এই সব কিছু কালেক্ট করতে রাত 12টা পার হয়ে গিয়েছিল। এরপর আবার সেই পুরোহিত মশাইয়ের কাছে নিয়ে যাওয়া হয়। তো উনি সবকিছু দিয়ে একটা রিচুয়াল করেন। এই জিনিসগুলো দিয়ে তাকে গোসল করাতে হবে এটা বলে দেন, এবং বলে দিলেন যে এই জিনিসগুলো দিয়ে তাকে গোসল শুধু করালেই হবে না, এই পানিগুলো খাইয়ে দিতে হবে।
আর একটা ঘি পরে দিয়েছিলেন, এই ঘিটা শরীরে মাখিয়ে দিতে হবে। তো এটা করার পরপরই আল্লাহর রহমতে ইসলাম ছেলেটা সুস্থ হয়ে গেলেও শারীরিকভাবে খুবই দুর্বল ছিল, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছিল। তবে এই জিনিসটা কিভাবে তার উপর আক্রমণ করলো, কি হয়েছিল, এই বিষয়টা আমরা ঘটনায় পাইনি, এটা অসমাপ্ত থেকে গেল। তো এই জিনিসটা জানতে পারলে হয়তো আরো ভালো হতো যে কিভাবে এই ইসলাম ছেলেটা এই সমস্যায় পড়লো, সে কি এমন করেছিল যার ফলশ্রুতিতে তার সাথে এই ধরনের ভয়ের ঘটনা ঘটলো। এমনকি মসজিদের ভেতরে ঢুকে আক্রমণ করছে, তার পা ধরে হির হির করে টেনে নিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা যদি ঘটে মসজিদের মধ্যে, তাহলে মানুষ কতটা আতঙ্কিত হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে ওনারা সেই দিনাজপুরে গিয়েছেন। দিনাজপুর কিন্তু কম দূরে না, অনেক দূরে। গাজীপুর থেকে দিনাজপুর উত্তরবঙ্গের একটা জেলা। তো ওখানে গিয়ে যদি এই ধরনের বিপদে কেউ পড়ে, স্বাভাবিকভাবে মানুষ তো ভয় পাবেই, আর ওনাদের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি। দেখ, আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছেন, এটা সবচেয়ে বড় কথা। আল্লাহ কার মাধ্যম দিয়ে যে মানুষকে শেফা দান করবেন এটা আমরা কেউ বলতে পারি না। তবে যেটাই আমরা করি না কেন, আমরা এটা খেয়াল রাখবো যে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব সুস্থ হওয়ার জন্য, অবশ্যই সেটা যেন শরিয়া সম্মত হয়, এর মধ্যে শিরক মিশ্রিত না থাকে, এবং শরিয়া সম্মত যে রুকিয়াগুলো সেগুলো আমরা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শেফা দান করবেন। প্রিয় লিসেনার্স, এমন অনেক মানুষ রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে যারা আধ্যাত্মিক সাধনা করেন। অনেক সময় দেখা যায় তারা এমন কিছু চিকিৎসা পদ্ধতি জানেন যে পদ্ধতিতে আল্লাহর রহমতে কাজ হয়ে যায়। সেটা যে কোনো ধর্মের মানুষই হতে পারে। এ ধরনের বহু মানুষ কিন্তু দেখা যায়। আমার পরিবারের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। অনেক বড় বড় আলেমের কাছে নিয়ে যাওয়া হলেও কোনো সমস্যার সমাধান হয়নি। পরবর্তী একজন হিন্দু মহিলার কাছে নিয়ে যাওয়ার পর উনি কিছু ফুল দিয়ে পানি ওই ফুলের উপর পানি ঢেলে দিয়েছিলেন। তো ওই পানি দিয়ে গোসল করাতে হবে। ওই পানি দিয়ে প্রতি শনিবার কয়েক সপ্তাহ গোসল করানোর পর তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। সেখানে কোনো দোয়া দরুদ পড়া আমরা দেখি নাই আর কি, এটা অনেক আগের ঘটনা বলছি। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আসলে ব্যতিক্রমী একটি পদ্ধতি। এইভাবে কিন্তু সুস্থ হয়ে গিয়েছিল। এই জন্য আসলে আল্লাহ কার মাধ্যম দিয়ে কি করবেন, কার মাধ্যমে আল্লাহ শেফা রেখেছেন, আল্লাহ তাআলা কার মধ্যে কোন গুণাবলীটা দিয়েছেন, এটা আমরা কেউ বলতে পারি না। অনেকে সাধনা করতে করতে কিছু আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ তাআলার তরফ থেকে পেয়ে যান। অনেকে আছে যে কোনো ধর্ম পালন করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু সাধনা করছে। সাধনার বদলতে আল্লাহ তাআলা তাকেও কিছু দিয়ে দেন। তো এভাবেও অনেকে অনেক সমস্যার সমাধান করতে পারেন। তবে যে যেটাই পারুক না কেন, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমরা শরিয়া সম্মত রুকিয়াগুলোই করার চেষ্টা করি, এটাই যেন আমাদের মাথায় থাকে। তবে মানুষ যখন বিপদে পড়ে তখন এগুলো মাথায় রাখাটাও খুব কঠিন ব্যাপার, এটাও আমরা বুঝি। তারপর আমাদের ভরসা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। ফিরে এলাম প্রিয় এবার আমরা যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আতিকুল ইসলাম আতিক। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার কাঁচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রামে। ওনার বেশ কয়েকটি ঘটনা কিন্তু ইতোমধ্যে আমরা প্রচার করেছি। তো চলুন এবারের ঘটনাটি আমরা শুনে আসি। এবারের ঘটনাটি মূলত যে গ্রামে ঘটেছে সেই গ্রামের নাম হচ্ছে মহেশপুর। এটি ওনাদের পাশের গ্রাম আর কি। যার সাথে ঘটনাটি ঘটেছে সেও ওই মহেশপুর গ্রামেরই বাসিন্দা। তো চলুন মূল ঘটনায় চলে যাই। যার সাথে ঘটনা ঘটেছে তার নাম হচ্ছে সামির। ঘটনাটি ঘটেছিল 2007 সালের দিকে। এই সামির ভাই একজন সশস্ত্র বাহিনীর সদস্য। তবে ওনার যেই পোস্টিংটা হয়েছিল, এই পোস্টিংটা বাড়ির কাছে হয়েছিল, একটা বিশেষ দায়িত্বে উনি ছিলেন। আর ওই দায়িত্বটা একটু রিল্যাক্সেবল ছিল, যার ফলশ্রুতিতে উনি মাঝে মাঝে বাড়িতে আসতে পারতেন। তো উনি ওই সময় বিয়ে করেছিলেন ওনার পাশের উপজেলায়, আর ওনার স্ত্রী ওই সময় সন্তান সম্ভবা ছিলেন। আর যেহেতু ওনার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন, তাই তার দেখাশোনা করার জন্য
বা দেখভাল করার জন্য, শরীর স্বাস্থ্যের সবসময় খোঁজ খবর নেয়ার জন্য ওনাকে মাঝে মাঝেই বাড়িতে আসতে হতো। তবে ওই সময় ওনার স্ত্রী বাবার বাড়িতে ছিলেন আর কি। এই সামির ভাইয়ের আবার মাছ ধরার বেশ ভালো একটা শখ ছিল। তো উনি চিন্তা করলেন যে ওনার শ্বশুর বাড়িতে, মানে ওনার স্ত্রী যেখানে ওই সময় আছেন আর কি, স্ত্রীর বাবার বাড়ি, তো সেখানে কিছু মাছ নিয়ে যাবেন। তো এরই মাঝে এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে পাশের পাড়ার একজন বয়স্ক ভদ্রলোক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উনি চিন্তা করলেন যে লোকটাকে তো আসলে চিনি, লোকটা মারা গেল, আহা লোকটা তো খুব ভালো মানুষ ছিল, কেন মারা গেল, যাই একটু দেখে আসি। তো উনি ওই বাড়িতে গিয়েছিলেন। এখন উনি যখন গিয়েছিলেন তখনও লাশটি নামানো হয়নি, পুলিশ তখনও আসেনি। মূলত রাতের বেলা উনি গলায় ফাঁস দিয়েছিলেন, সকালেই মূলত এই খবরটা চারদিকে ছড়িয়ে পড়ে, আর উনি সকালবেলায় শ্বশুরবাড়িতে যাওয়ার চিন্তা করেছিলেন আর কি। তো যাই হোক, যিনি ফাঁস নিয়েছিলেন তার বয়স 60+ হবে। ওনার একটি ছেলে সন্তান এবং ছেলের বউ বাচ্চা তারা আছেন, আর ওনার স্ত্রী অনেক আগে মারা গিয়েছিলেন। মূলত পারিবারিক কোন একটা ঝামেলায় উনি আত্মহত্যা করেছিলেন বলে জানা যায়। মূলত উনি ওনার স্ত্রীর মৃত্যুর পর খুবই একাকিত্ব অনুভব করছিলেন এবং খুব মানসিক কষ্টে ছিলেন। তার কিন্তু সম্পদের অভাব ছিল না, বাড়ি, পুকুর, জমি অনেক কিছুই ছিল তার, কিন্তু তারপরও বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা দেখা গিয়েছিল, যার ফলশ্রুতিতে উনি আত্মহত্যা করেছিলেন বলে মানুষজন বলে আর কি। তো অনেকে বলেন যে ওনার নাকি 100-র উপরে খালি তাল গাছে ছিল, এগুলো থেকে ওনার প্রচুর অর্থকরী উপার্জন হতো, তালের রস বিক্রি করে, তাল বিক্রি করে। তো যাই হোক, ওনার মতো এরকম একজন মানুষ মারা গেলেন, এই খবরটা শোনার পরে মূলত তাকে দেখার জন্যই উনি রওনা দিয়েছেন। ওনার কিন্তু একটা মুরগির ফার্ম ছিল, মানে যিনি মারা গিয়েছেন তার কথা বলছি। উনি মূলত ওই মুরগির ফার্মের ভেতরে গলায় ফাঁস নিয়েছেন। তখন অবশ্য ফার্মে মুরগি ছিল না। যখন এই সামির ভাই ওই ব্যক্তিকে দেখতে যান, তো দেখার পরে উনি খুব ভয় পেয়ে যান ওই দৃশ্যটা দেখে, কারণ ওই দৃশ্য দেখলে যে কেউই ভয় পাবে। ওই ফাঁস নেওয়া ব্যক্তিটির জিহবা তো অনেকটা বের হয়ে আছে, চোখ যেন ঠিকরে বের হয়ে আসবে এমন একটা অবস্থা, সাধারণত এই ধরনের লাশের ক্ষেত্রে যেটা হয় আর কি। তো উনি আসলে ভয় যতটুকু না পাচ্ছিলেন, তার থেকে বেশি ওনার মনে কষ্ট লাগছিল, কারণ ওই ব্যক্তিকে উনি চিনতেন, আর একদম শেষ বয়সে এসে এরকম একটা কাজ করলেন উনি। এটা নিয়ে উনি আফসোস করছিলেন মনে মনে। অনেক লোক এই বিষয়ে কথা বলছিল। যাই হোক, পুলিশ চলে আসে, লাশ নামিয়ে নিয়ে যায় পোস্টমর্টেম করার জন্য। এদিকে সামির ভাই উনি তো চলে আসেন শ্বশুর বাড়িতে, মাছ কিনে নিয়ে আসছিলেন। এদিকে পোস্টমর্টেম করতে সময় লাগবে, এই ফাঁকে তিনি আবার চলে আসবেন, তারপর তিনি জানাজায় শরীক হবেন, দাফন কাফনে অংশ নেবেন, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আর কি। কিন্তু শ্বশুর বাড়ি থেকে কোনো একটা কারণে তার আসতে রাত হয়ে যায়, ওনার আর ওই জানাজা ধরার সুযোগ হয়নি। আর শ্বশুর বাড়িতে বেশ কিছু কাজের ব্যস্ততা বা পারিবারিক বেশ কিছু ব্যাপার ওনার উপর এমন ভাবে চলে আসে যে বিষয়টা আসলে উনি অনেকটা ভুলেই গিয়েছিলেন। উনি যখন রওনা দিয়েছেন শ্বশুর বাড়ি থেকে, তখন বেশ অনেক রাতই আর কি, মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছেন। মূলত ওইখান থেকে বেরিয়ে উনি ওনার বাড়িতে যাবেন, এরকম একটা প্ল্যান ছিল আর কি। পরের দিন পারিবারিক একটা কাজ ছিল আর কি ওনার বাড়িতে। তখন এই সামির ভাইয়ের স্ত্রী কিছু খাবার ওনাকে সাথে করে দিয়ে দেন টিফিন ক্যারিয়ারে, রান্না করা কিছু মাংস, মাছ, এই টাইপের কিছু খাবার আর কি। এখন উনি যখন শ্বশুরবাড়ি থেকে কিছুটা পথ এসেছেন, মাঝখানে বিশাল একটা ফসলি মাঠ পড়ে, মাঝখান দিয়ে রাস্তা, তো গাড়ি চলছে বেশ গতিতে ফাঁকা রাস্তায়। তো একটু সামনে আসতেই সামির ভাই দেখেন দূর একটা মেয়েকে দেখা যাচ্ছে। মেয়েটার পোশাক আশাক বেশ মার্জিত এবং মেয়েটা দেখতেও বেশ সুন্দরী। তো গাড়িটা তার কাছে আসতেই মেয়েটি তার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। হাসিটা একদম স্বাভাবিক হাসি ছিল। তো সামির ভাই কোনো পাত্তা দেয় না, কারণ উনি যেহেতু সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, উনি তো জানেন যে মাঝে মাঝে এরকম মহিলারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, লিফট চায়, তারপরে হাত উঁচিয়ে গাড়ি থামায়। অনেকেই মহিলা মানুষ মনে করে উপকার করার জন্য গাড়ি যখনই থামায় আশপাশ থেকে ডাকাতরা এসে খপ করে ধরে। উনি চিন্তা করছে এরকম কিছু একটা। তো ওই মেয়েটা হেসে দিয়েছে, উনি আর গাড়ি থামান নাই, উনি গাড়ি নিয়ে চলে গেছেন, এটা পাত্তা দেন নাই উনি। মেয়েটিকে পাশ কাটিয়ে উনি গাড়ি নিয়ে আগানো শুরু করেছেন।
আর উনি মনে মনে ভাবছেন এত সুন্দরী একটা মেয়েটা এই চোর ডাকাতের সাথে মিশে কি কাজে নেমেছে এখন রাস্তাঘাটে। আবার উনি ভাবছেন যে আচ্ছা মেয়েটা কি পাগল নাকি। আবার উনি ভাবছেন আচ্ছা পাগলে যদি হবে তাহলে তো তার পোশাক আশাকটা অন্যরকম হওয়ার কথা ছিল, এলোমেলো হওয়ার কথা ছিল, চুল উস্কু খুস্কু হওয়ার কথা ছিল, এটা তো বেশ পরিপাটি, এটা তো পাগল না। আবার চিন্তা করলেন যে হয়তো বা রাস্তায় একা হাঁটতে বের হয়েছে। উনি আবার এরপরে নিজেই ওনার এই মনের এই প্রশ্নের উত্তর দিলেন যে আচ্ছা হাঁটতে যদি বের হবে এই জায়গায় তার সাথে কেউ নেই কেন, আশেপাশে তো ঘর বাড়ি নাই, এই জায়গাটা বেশ ফাঁকা, বিরান মাঠ, ফসলি জমি, এখানে সে আসবে কেন। তো এরকম চিন্তা ভাবনা করছেন। তবে খুব যে প্যারানর্মাল বিষয় ওনার মাথায় এটা স্ট্রাইক করেছে বিষয়টা এরকম না। উনি ওনার গাড়ি নিয়ে চলছেন, এভাবেই ওই মেয়েটাকে ক্রস করে উনি প্রায় 2 থেকে 3 কিলোমিটার সামনের দিকে এগিয়ে গিয়েছেন। এবার সামির ভাই অবাক হয়ে যান। হঠাৎ করে দেখেন ওই মেয়েটি আবারও তার গাড়ির সামনে, সেই আগের মতোই তার দিকে তাকিয়ে এবার কেমন একটা হাসি দেয়। তবে তার প্রথমবারের হাসিতে যে সৌন্দর্যটা ছিল এবার সেটা নাই। মনে হলো সে বেশ রাগান্বিত, রেগে যদি মানুষ হেসে দেয় সেটা কেমন দেখা যাবে, ওই রকম হাসি। এবার সামির ভাই বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না। মেয়েটি আগেরবার রাস্তার এক পাশে দাঁড়িয়েছিল, এইবার মেয়েটি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে এবং 2 হাত 2 দিকে প্রসারিত করে দিয়েছে যাতে করে কোনোভাবেই সামির ভাই গাড়ি নিয়ে সাইড দিয়েও যেতে না পারেন। মেয়েটির থেকে উনি তখন 15 থেকে 20 হাত দূরে রয়েছেন। তখনও কিন্তু মেয়েটির মুখে সেই রাগী হাসিটা ছিল। সামির ভাই গাড়িটা ব্রেক করেন, ব্রেক করে পিক আপ বাড়িয়ে ভো ভো একটা শব্দ হয় না, ওরকম শব্দ করছেন যাতে করে ওই মেয়েটা ওখান থেকে সরে যায়। কিন্তু না, মেয়েটা কিন্তু সরে না। এখন সামির ভাই কি করবেন, এখন তো বিপদ। উনি সাহসী হলেও ভয় পাচ্ছিলেন। সামির ভাই এবার সিদ্ধান্ত নেন যদি না সরে পাশ কাটিয়ে যেভাবেই হোক উনি চলে যাবেন। আবার চিন্তা করছে যদি পাশ কাটিয়ে যাব পিছন থেকে খট করে শার্টের কলার টেনে ধরে হেঁচকা টান দেয় পেছন দিকে, কি অবস্থা হবে, এটাও ভাবছিলেন। যাই হোক বের তো ওনাকে হতেই হবে, তাই না? এই চিন্তা করে উনি যখন গাড়ি টান দিয়েছেন এইবার এই সামির ভাই ওই মেয়েটির আসল চেহারাটা দেখতে পান। এতক্ষণ কিন্তু উনি যে চেহারা দেখেছেন 8-10টা স্বাভাবিক মেয়ের মতোই তার চেহারা ছিল, শরীরের গড়ন ছিল। কিন্তু এবার এটা কি উনি দেখলেন, ওই মেয়েটি এবার তার মুখটা খুলে হাসি দেয়। এতক্ষণ হাসি দিচ্ছিল মুচকি হাসি, খুব ওই রকম হাসি না, কিন্তু এবার যখন মুখটা খুলে হাসি দিয়েছে তখন সামির ভাই দেখেন এই মেয়েটির দাঁতগুলো এত বড় যে কোনো মানুষের এত বড় দাঁতই হয় না। আর এত বড় দাঁত তার মুখের মধ্যে কিভাবে ছিল এটা বুঝতে পেরেই উনি মারাত্মক ভয় পান। আর এত বড় দাঁতওয়ালা যদি কোনো মানুষ সামনে হেসে দেয় কি অবস্থা হয়। আর আরো ভয়ঙ্কর একটা ব্যাপার হলো ওই মেয়েটা যখন হেসে দিয়েছে তখন তার মুখের ভেতর থেকে আলো বের হচ্ছিল, তার চোখের ভেতর থেকে আলো বের হচ্ছিল, তার কানের ভেতর থেকে আলো বের হচ্ছিল, এইভাবে আলোকিত হয়ে যাচ্ছিল চারদিকে। এদিকে তার বাইকের সামনের হেডলাইটের আলোটাও পুরো রাস্তাটা আলোকিত করে রেখেছিল। তো এইরকম একটা ভয়ঙ্কর চেহারা উনি দেখেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে উনি ওখান থেকে যে আসতে পেরেছিলেন এটাই হচ্ছে বিষয়। আল্লাহর রহমতে উনি ওখান থেকে বের হয়ে যান। অল্প সময়ের মধ্যে সামির ভাই ওনার এলাকার রাস্তায় প্রবেশ করেন। এলাকার রাস্তার আসা পর্যন্ত কিন্তু অন্য কোনো সমস্যা হয়নি, ওইখান থেকে তো চলে এসেছেন আর কি। তো উনি ওই এলাকার রাস্তায় যখন প্রবেশ করেছেন ওই যে যেই লোকটা ফাঁস নিয়েছিল না, ওই বাড়ির রাস্তায় ঢুকেছেন আর কি। কারণ ওনার বাড়ির তো কাছাকাছি ছিল, যার ফলশ্রুতিতে তো ওই লোকটাকে উনি চিনতেন। তো এলাকার রাস্তায় যখন উনি ঢুকেছেন তখনই মনে পড়ে ওই ফাঁস নেওয়া ব্যক্তিটির কথা। তখন আফসোস করে লোকটার জানাজায় শরীক হতে পারলাম না, ভুলেই গেছিলাম বিভিন্ন কাজে। তো যাই হোক উনি একটু যখন সামনের দিকে এগিয়েছেন যেখানে মূলত কবর দেওয়া হয়েছে, কারণ উনি জানতেন যে কোথায় কবর দেওয়া হবে, কেননা উনি যতক্ষণ ওখানে ছিলেন তার মধ্যে আলোচনা হয়ে গেছে কোথায় কবর দেওয়া হবে। তো উনি যখন ওই পথ দিয়ে যাচ্ছেন পাশেই দেখা গেল একটা নতুন কবর, দেখে বোঝা যাচ্ছে যে এইটা ওই লোকটারই কবর। কারণ উনি তো জানতেন যে এখানে কবর দেওয়া হবে, আলোচনাও ফিক্সড হয়ে গেছিল, ওই আলোচনা করার সময় উনি ছিলেন। এখন কবরের ঠিক উল্টো দিকে রাস্তার অন্য পাশে দেখা গেল একজন বয়স্ক লোক
পিঠ মানে ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন, মানে তার চেহারা বোঝা যাচ্ছে না, লুঙ্গি পরা, একটা গেঞ্জি পরা মনে হচ্ছে। তো উনি যখন বাইক নিয়ে যাচ্ছেন হঠাৎ করে ওই লোকটা ঘুরে তাকায়। তো বাইকের যে হেডলাইটের সামনের দিকে ছাড়াও সাইডেও কিন্তু আলোটা ছড়িয়ে পড়ে, যেটাতে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে বোঝা যায়। তো যখনই ওই লোকটা ঘুরে তাকিয়েছে তখন সামির ভাই দেখেন, আরে এটা সেই ব্যক্তি সকালে যাকে উনি ফাঁসিতে ঝুলে থাকতে দেখেছিলেন। কিন্তু আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে পোস্টমর্টেম করার পর শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলার পর তো সেলাই করা থাকে, কিন্তু এই লোকটার সেই জায়গাগুলো সেলাই করা ছিল না। তার গলা থেকে পেট পর্যন্ত কোনো সেলাই নেই, ভেতরে লাল রক্ত, নাড়ি ভুড়ি সব দেখা যাচ্ছে। যদিও বা একটা গেঞ্জি পরা ছিল স্যান্ডো গেঞ্জির মতো, যার ফলশ্রুতিতে এই জিনিসগুলো মোটামুটি বোঝা যাচ্ছিল। এরপর ওই লোকটা ভয়ঙ্কর এক হাসি দিয়ে ওঠে, এমন হাসি দেয় মনে হচ্ছে আকাশ পাতাল সবকিছু ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে। সামির ভাই ওই আল্লাহকে স্মরণ করে দোয়া কালাম যা জানেন পড়তে পড়তে গাড়ি দেন একটা টান। উনি তো এইবার প্রচন্ড ভয় পেয়েছেন। আগের বার তো ওই মহিলা যে রাস্তায় দাঁড়িয়ে ছিল ওটা তো উনি যতটুকু ভয় পেয়েছিলেন এর থেকে আরো বেশি গুণ ভয় এখানে এসে পান আর কি। উনি কোন রকম ভাবে বাড়িতে আসেন, ভয় পাচ্ছিলেন। এখনই বুঝি ওনার বাইকের সামনে আবার ভয়ঙ্কর কিছু চলে আসে। উনি বাইকটাও জোরে চালাচ্ছিলেন, গ্রামের আঁকা বাঁকা রাস্তায় এত জোরে বাইক চালালে দুর্ঘটনা ঘটার কিন্তু কথা, কিন্তু আল্লাহর রহমতে দুর্ঘটনা ঘটেনি। উনি ওনার বাড়িতে চলে আসেন, বাইকটা থামিয়েই বাড়ির সবাইকে প্রচন্ড জোরে একটা ডাক দেন, বিশেষ করে ওনার মা এবং বোনকে ডাক দেন। ডাক দিয়ে বলে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, এই বলে উনি অজ্ঞান হয়ে গেছেন। এদিকে ওই রাতের বেলা অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন আর কি বাড়ির সদস্যরা। এরকম ডাক শুনে তারা বের হয়ে এসেছেন, এসে দেখেন যে সামির ভাই পড়ে আছেন উঠোনে। তাকে ধরে রুমে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টার পর তার জ্ঞান আসে পরের দিন সকালবেলা। এরপর উনি বলেন যে কি কি হয়েছে তার সাথে। এরপর একজন হুজুর নিয়ে আসা হয়। তো হুজুর সব কথা শোনার পর বলেন যে এই যে যেই মেয়েটা পিছু নিয়েছিল মূলত ওই রাস্তায় একটা পিশাচ আছে, যে এই মহিলার বেশে মানুষকে ভয় দেখায়। আর মূলত ওই জিনিসটা আক্রমণ করেছিল তার উপরে ওই খাবারগুলোর জন্য, কিন্তু খাবারগুলো নিতে পারেনি। আর ওই যে গলায় ফাঁস নেওয়া ব্যক্তিটা, তাকে যখন দেখেছে মূলত কোনো দুষ্টু জিনই তাকে এই ধরনের ভয়গুলো দেখিয়েছে। তা আল্লাহর রহমতে কোনো ক্ষতি করতে পারেনি। সামির ভাইয়ের 2-3 দিন জ্বর ছিল, তারপর আল্লাহর রহমতে আস্তে আস্তে সেটা ভালো হয়ে যায়, একদম পরিপূর্ণভাবে উনি সুস্থ হয়ে যান। এবার আসুন চলে যাই ওই ফাঁস নেওয়া ব্যক্তির বাড়ির ঘটনায়। যে ফার্মে ওই ব্যক্তিটা গলায় দড়ি নিয়েছিলেন, ওই ফার্মটি ছিল একদম রাস্তার পাশে। সন্ধ্যার পর নাকি কেউ যদি একা একা ওই রাস্তা দিয়ে যেত, হুট করে দেখতো ওই ফার্মটা নড়াচড়া করছে, মানে কাঁপাকাঁপি করছে। আর পেছন থেকে নাকি নাম ধরে কাউকে ডাকতো, তবে ডাকটা স্বাভাবিক ছিল, পরিচিত কারো কণ্ঠ নকল করে ডাকতো আর কি। পেছন দিকে তাকালে কাউকে দেখা যেত না। এভাবে কিন্তু বেশ কয়েকবার হয়েছে, অনেকেই এই প্রবলেমটা ফেস করেছেন। একবার কি হয়, একদিন সন্ধ্যায় এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, তো ওই মহিলাকে পেছন থেকে ডাক দেয়। ওই মহিলার নামটা ঠিক বলতে পারেন নাই আতিক ভাই, তবে তার ছেলের নাম হচ্ছে নূর। তো পেছন থেকে ডাক দেয়, এই নূরের মা। তখন উনি এমনিতে পেছন দিকে তাকিয়েছেন, তো তাকিয়ে উনি দেখেন যে ওই যে ব্যক্তিটি গলায় দড়ি নিয়েছিল না, ওই ব্যক্তিটাই। যখন ওই ব্যক্তিটাকে উনি দেখেছেন, ওই ব্যক্তিটা তখন খুব বিশ্রীভাবে খিলখিল করে হেসে ওঠে। মহিলা তো ওইখানে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। যেহেতু ওই দিক দিয়ে লোকজন আসা যাওয়া করে, কিছুক্ষণ পরে লোকজন ওই দিক দিয়ে আসা যাওয়ার সময় ওই মহিলাকে দেখতে পায়। মহিলাকে তো অনেকেই চেনে, তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিয়ে আসার পর যখন এই বিষয়টি উনি আবার জ্ঞান ফেরার পরে বলেছিলেন, লোকজন পরামর্শ করে ওই যে ফার্ম, মুরগির ফার্মটা, এটা পরিপূর্ণভাবে ভেঙে ফেলা হয়, একদম ডিস্ট্রয় করে ফেলা হয়। এরপরে আল্লাহর রহমতে তেমন কোনো ঘটনা শোনা যায় নাই ওইখানে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আতিক ভাইকে, দুর্দান্ত একটি ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি ওনার আরো ঘটনা আমরা পাবো, যেভাবে প্রতিনিয়ত নিয়ে আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। এই ঘটনাটি একটু অন্যরকম। এটাকে আমরা ভয়ের ঘটনা অথবা লেজেন্ড বা লোককথা দুটোই বলতে পারি।
আপনারা শোনার পর নিজেরাই বলবেন যে আসলে এটা কি আমরা লেজেন্ড বা লোককথা হিসাবে কাউন্ট করব নাকি ভয়ের ঘটনা হিসাবে কাউন্ট করব। চলুন ঘটনাটি শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ওয়াসিমুল খন্দকার। ওনার বাড়ি নেত্রকোনা জেলার সদর উপজেলাতেই। 119 নম্বর এপিসোডে আমরা একটি ঘটনা প্রচার করেছিলাম, যেই ঘটনার শিরোনাম ছিল ভয়ালকুর। এই ভয়ালকুর ঘটনায় একটি সাদা ঘোড়া এবং ঘোড়ার উপর একজন ঘোড়সওয়ারের কথা বলা হয়েছিল। মূলত এই ঘটনা যখন উনি শুনেছেন, এরপরই উনি একটি ঘটনা সংগ্রহে নামেন। যেই ঘটনাটি ওনাদের এলাকারই, অর্থাৎ নেত্রকোনা সদর উপজেলার নেত্রকোনা পৌরসভার 4 নং ওয়ার্ডে ঘটেছিল 1960 কি 70-এর দশকের কোন একটি সময়। এই স্থানের পাশ দিয়ে বয়ে চলেছে ধলাই নদী। এক সময় এই স্রোতস্বিনী নদীটি বর্তমানে তো আসলে অনেকটাই মৃতপ্রায়। এটার উত্তর পারে ছিল একটি বিশাল জঙ্গল। বর্তমানে এখানে একটি স্বনামধন্য আলিয়া মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার নাম লতিফা আব্বাস মহিলা মডেল আলিম মাদ্রাসা। আগে এই জঙ্গলের মধ্যে একটি লাশ কাটা ঘর ছিল, কারণ তখন নেত্রকোনা সদর হসপিটাল এত উন্নত ছিল না, এত জায়গাও ছিল না সেখানে। এজন্যই মূলত এই জঙ্গলের পাশে একটি পাকা ঘর বানানো হয়েছিল সরকারের তরফ থেকে লাশ কাটার জন্য। আর এই যে ওয়াসিমুল ভাই, উনিও ছোটবেলায় সেই লাশ কাটা ঘরের ধ্বংসাবশেষ দেখেছেন। মানে ওটা অনেক আগে বন্ধ হয়ে গিয়েছিল আর কি। চলুন ঘটনাতে ফেরত যাই। অনেকেই নাকি বলতো নিশি রাতে গহীন জঙ্গল থেকে এক রহস্যময় ব্যক্তি নাকি বের হতেন ঘোড়ায় চড়ে। বহু মানুষ তা দেখেছে। তার মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য লোকের কথাই উনি মূলত এই ঘটনায় আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। ওনাদের পাশের বাসারই একজন মুরব্বী ছিলেন, তার নাম ছিল ভোলাই ব্যাপারী। উনি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। তো উনি প্রতিদিন তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আর তার ঘরটা ছিল এই জঙ্গলের কাছাকাছি জায়গাতেই আর কি। আর তখন ওই জায়গাতে গরুর গাড়ির প্রচলন ছিল, কিন্তু ঘোড়া বা ঘোড়ার গাড়ি কিন্তু ছিল না। তো ওই ভোলাই দাদা যখন তাহাজ্জুদ পড়ার জন্য বা তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য অজু করতে বের হতেন, তখন প্রায় উনি দেখতেন একটি সাদা ঘোড়ায় চড়ে টকবগিয়ে একজন লোক যাচ্ছে। লোকটি দেখতে অত্যন্ত সুদর্শন এবং তার মাথায় ছিল সাদা পাগড়ি, গায়ে ছিল সাদা আলখেল্লা, হাতে ছিল পবিত্র কোরআন শরীফ, আর অন্য হাতে ঘোড়ার লাগাম, আর কোমরে একটি তরবারি ছিল। তো ভোলাই ব্যাপারী দাদা প্রতিদিনই ওই লোককে দেখতেন, কিন্তু ওই লোকটা ওই ভোলাই ব্যাপারীর দিকে তাকাতও না। মনে হতো যে ওই লোকটা খেয়ালই করেন নাই, এমন একটা অবস্থা আর কি। তো একদিন কি হয়েছে, এই যে ভোলাই ব্যাপারী দাদা, উনি তো বিভিন্ন সময় ওনার স্ত্রীর কাছে এই গল্পটা করতেন। তো এই একদিন ওনার স্ত্রী বলছেন যে আজকে আমি ওই রহস্যময় ব্যক্তিকে দেখব। তখন ওই ভোলাই ব্যাপারী দাদা বলেছিলেন, না না, তুমি দেখলে তো ভয় পেতে পারো। কিন্তু ওনার স্ত্রীর জোরাজোরিতে একটা পর্যায়ে ভোলাই ব্যাপারী দাদা রাজি হলেন। শেষ রাতে দাদা যখন অজুর জন্য বের হবেন, তখন উনি ওনার স্ত্রীকেও ঘুম থেকে উঠালেন। দরজার সামনে বসে দাদা অজু করতে লাগলেন। তো দাদি তার পাশেই ছিলেন। কিছুক্ষণ পর ওনারা দুজনেই দেখতে পেলেন ঘোড়ায় চড়ে টকবগিয়ে যাচ্ছে সেই রহস্যময় লোক। এবারের মতোই ওই লোকটি প্রথমবার ভোলাই ব্যাপারী দাদার দিকে তাকালেন। শুধু ভোলাই ব্যাপারীর দিকে তাকিয়েছেন বিষয়টা এরকম না, মনে হলো এক নজরে দুজনকেই দেখলেন। তবে তার চোখে মুখে কোনো ভয়ঙ্কর ব্যাপার ছিল না, মানে তাদেরকে দেখে যে উনি খুব রাগান্বিত হয়েছেন বিষয়টা এরকম না। বরং এই ভোলাই ব্যাপারী দাদা এবং দাদিকে দেখে ওই রহস্যময় ব্যক্তিটি মুচকি হাসি দিলেন এবং তার মতো করে সামনের দিকে চলে গেলেন। ভোলাই দাদার স্ত্রী এই রহস্যময় ব্যক্তিকে দেখে কিছুটা ভয় পেলেন যদিও, কিন্তু তার কোনো সমস্যা হয়নি। আর এই যে ভোলাই দাদার ছেলে, তার নাম হচ্ছে আব্দুল গফুর সাহেব, যিনি এখনো জীবিত রয়েছেন। তো উনিও এটা দেখেছেন। এভাবে এরপর থেকে অনেক লোকই এই রহস্যময় ব্যক্তিকে দেখেছেন।
রাতের বেলা এই রহস্যময় ব্যক্তিটি বের হতেন সেই লাশ কাটা ঘরের পাশের জঙ্গল থেকে এবং চলে যেতেন এক অজানা গন্তব্যে। কোথায় যে যেতেন এটা কেউ জানতো না। গন্তব্য নিয়ে নানানজন নানান স্থানের কথা যদিও বা বলতো, তবে সেটা নিছক লোকমুখের কথাই আর কি। ধীরে ধীরে এলাকার মানুষের কাছে তিনি সৈয়দ বাবা নামে পরিচিতি পান। এলাকার লোকজন ওই লাশ কাটা ঘরের ওই দিকটাতে আসলে তো এমনিতেও যেতে চেত না, তারপরও লাশ কাটা ঘরে যারা ডোম রয়েছেন বা লোকজন যারা আরো আশেপাশে রয়েছেন, সবাই মিলে পরামর্শ করে কি করেছেন, ওই জঙ্গলের ভিতরে 3টি সিঁড়ি, অনেকটা মেম্বরের মতো। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ঈদগাহ থাকে, ঈদগাহে 3টা সিঁড়ির মতো থাকে বা 4টা সিঁড়ি করে রাখা হয়, ওই রকমটা আর কি। ওরকম একটা বানানোর চেষ্টা করেছেন বা সেটা করেছিল না। অনেকেই এবার কি করতো, ওখানে মানত করতো, সিন্নি দিত, এই ধরনের একটা কাজ শুরু হয়ে যায় আস্তে আস্তে। এর মধ্যে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ওই এলাকারই আরেকজন লোক, তার নাম হচ্ছে তমিজউদ্দিন ফকির। এই তমিজউদ্দিন ফকিরের মেয়ে কমলা বানুর সাথে আগে ওই এলাকার অনেকেই জ্বালানির কাঠ সংগ্রহ করার জন্য ওই জঙ্গলে যেতেন। তো কমলা বানু ওই সময় তো ছোট ছিল বলতে একদম ছোট ছিল বিষয়টা এরকম না, সে খুব ভালোই বুঝতে পারতো, বয়স ছিল 13-14 বছর এরকম আর কি। তো এই কমলা বানু সে তার সাথীদের সাথে বা বান্ধবীদের সাথে গিয়েছে ওই জঙ্গলের ভিতরে কাঠ সংগ্রহ করতে, শুকনো কাঠ বা ডাল যেগুলো পড়ে যায় আর কি মাটিতে, সেগুলো। তখন ছিল ভর দুপুর। তো এই কাঠ সংগ্রহ করতে করতে এই কমলা বানু জঙ্গলের বেশ ভেতর দিকে চলে গিয়েছিল, কিন্তু তার সাথে যে সঙ্গী সাথী মানে যারা ছিলেন আর কি, তার বান্ধবীরা ছিলেন, তারা জঙ্গলের অনেকটা বাইরের দিকেই থেকে যায়, কিন্তু সে ভেতর দিকে ঢুকে যায়। জঙ্গলের ভিতর তিনি যখন এই লাশ কাটা ঘরের কাছাকাছি গিয়েছেন, তখন তিনি দেখেন এই লাশ কাটা ঘরের পাশে মাটিতে সাদা কাপড় পরিহিত অবস্থায় একজন লোক শুয়ে রয়েছেন। চারপাশে তখন তো সুউচ্চ গাছ ছিল। ওই লোকটির দিকে যখন কমলা বানুর নজর পড়েছে, তখন এই কমলা বানু দেখেন যে ওই লোকটি তাকে ইশারায় বলার চেষ্টা করছে যে এখান থেকে চলে যাও, এবং ইশারায় আরো একটু বুঝাই দেওয়ার চেষ্টা করলেন যে আমাকে দেখেছো, বাইরে গিয়ে কাউকে বলবে না। এখন কমলা বানুর তো আসলে অত বয়সের একটা ভারত তো ছিল না। সে কি করেছে, ওইখান থেকে পার হয়ে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে এবং সবাইকে বলে দিল যে সেখানে সে কি দেখেছে। আর সাথে সাথে কমলা বানুর 2টি চোখই অন্ধ হয়ে যায়। কমলা বানুর বাবা তমিজউদ্দিন ফকির, উনি কিন্তু অনেক চেষ্টা করেছিলেন যেন তার মেয়ের চোখের জ্যোতি ফেরত আসে। অনেক কবিরাজ দেখিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে একজন কবিরাজের সন্ধান উনি পেয়েছিলেন। কবিরাজ সব শুনলেন কমলা বানুর থেকে। কবিরাজ রাতের বেলা আসর বসালেন, যেখানে জিন হাজির করা হবে। কমলাকে কবিরাজের সামনে বসানো হলো। কবিরাজ তার মতো করে শুরু করলেন রিচুয়াল। কিছুক্ষণ পর কবিরাজ তার জিনদের থেকে জানতে পারলেন যে এটা সৈয়দ বাবার কাজ। কিন্তু সমস্যা হলো যে এই সৈয়দ বাবা সে কমলা বানুর শরীরের উপরে আসবে না, সে সশরীরেই আসবে। সে এইভাবে কারো শরীরের উপর ভর করে না। আর সৈয়দ বাবা নাকি এখানে আসতে রাজি ছিলেন না। তারপরেও ওই কবিরাজের জিনেরা তাকে গিয়ে অনেক অনুনয় বিনয় করার পর নাকি তিনি রাজি হয়েছেন, তিনি আসবেন। তখন কিন্তু গভীর রাত, ওই তমিজউদ্দিন ফকিরের বাড়িতে ঘর ভর্তি মানুষ। রাতের বেলা যখন ওই রিচুয়ালটা চলছিল, তখন হঠাৎ করে সকলেই শুনতে পেল, উপস্থিত সকলে, ঘোড়ার টকবক টকবক শব্দ। উপস্থিত সকল লোকের সামনে বাড়ির মধ্যে হাজির হলেন সেই সৈয়দ বাবা ঘোড়ায় চড়ে। ঘোড়া থেকে নেমে আসরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ান সেই সৈয়দ বাবা। তাকে দেখে অনেকেই তো ভয় পেয়ে সেন্সলেস হয়েছিলেন ওইখানেই। সৈয়দ বাবা কবিরাজকে বললেন যে এই কবিরাজ, তুই কেন ডাকলি আমাকে? তখন কবিরাজ অত্যন্ত বিনয়ের সাথে সালাম দিয়ে বললেন যে বাবা দেখেন, এই মেয়েটা তার চোখের জ্যোতি হারিয়েছে। তখন সৈয়দ বাবা বললেন, হ্যাঁ আমি সেটা জানি, সে আমাকে দেখেছিল, আমি ধ্যানে ছিলাম, সে আসতে আমার ধ্যান ভঙ্গ হয়, কিন্তু ও তো ছোট মানুষ, আমি তো ওকে তখন কিছু বলিনি, কিছু করিও নি, বরং তাকে ইশারা দিয়েছিলাম সেজন্য চলে যায় এবং আমার কথা কেউ যেন না জানে, কাউকে যেন না বলে, কিন্তু ও সবাইকে বলে দিয়েছে, এই জন্যই তার চোখের জ্যোতি চলে গিয়েছে। এখানে আমার কোনো করণীয় ওই সময় ছিল না, এখনো নাই।
এটা একটা পদ্ধতির মাধ্যম দিয়েই হয়ে গেছে, এটাই নিয়ম। এখানে জিনেদের কিছু করার থাকে না, আমি ওর চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারবো না। তখন কমলা বানুর বাবা এবং তার বড় বোন, যার নাম হচ্ছে মিনু আক্তার, অনেক অনুরোধ করলেন ওই সৈয়দ বাবাকে। তারা জানতেন যে সৈয়দ বাবা কোনো মানুষ না, মানুষের সুরতে আসছেন, কিন্তু উনি একজন ভালো জিন। তখন ওই সৈয়দ বাবা বললেন যে এটা তো খুবই কঠিন একটা কাজ, তোদের সামর্থ্য এটা হবে না, আর আমার যদি সুযোগ থাকতো ওর চোখের জ্যোতি আমি ফিরিয়ে দিতাম, তবে একটা পদ্ধতি অবলম্বন করলে এটা হতে পারে। সেটা হলো, তোরা যদি এক জোড়া সোনার চোখ বানিয়ে জঙ্গলের পাশে অবস্থিত ওই সিঁড়িতে রাতে কমলাকে সাথে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসতে পারিস, তাহলে হয়তো বা চোখের জ্যোতি ফেরত আসতে পারে। এছাড়া আর কোনো উপায় আমি দেখি না, আমাকে এখন যেতে হবে, আমি আর এখানে থাকতে পারবো না। এই বলে তৎক্ষণাৎ সৈয়দ বাবা যেভাবে এসেছিলেন তার ঘোড়ার পিঠে চড়ে আবারও টগবগিয়ে এক অজানা গন্তব্যের দিকে চলে যান। এরপর কবিরাজ বললেন যে উনি যেটা বলেছেন তোমরা সেটাই করো। এখন সমস্যা হলো, এই কমলার বাবার কিন্তু এত সামর্থ্য ছিল না যে তিনি স্বর্ণ দিয়ে একজোড়া চোখ তৈরি করে দিবেন। এর মধ্যে কি হয়, আস্তে আস্তে এই কমলা বানু অসুস্থ হতে থাকে এবং এই অসুস্থতাতেই কমলা বানু মারা যায়। কমলা বানুর যে বড় বোন মিনু আক্তার, উনি কিন্তু এখনো জীবিত আছেন এবং ওই আসরে যারা উপস্থিত ছিলেন, যারা এই সৈয়দ বাবাকে দেখেছিলেন, তাদের মধ্যে এখনো অনেকে বেঁচে আছেন। তাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করেছেন ওয়াসিমুল খন্দকার ভাই। একজনের নাম হলো পোশাক বানু, মোতালেব ব্যাপারী, হীরালাল। এনারা কিন্তু ওই আসরে উপস্থিত ছিলেন। আজ সেখানে জঙ্গল, লাশকাটা ঘর, সেই সিঁড়ি কিছুই নেই। সেখানে এখন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে এখান থেকে আর সৈয়দ বাবাকে ঘোড়া নিয়ে বের হতে দেখা যায় না, কিন্তু সৈয়দ বাবার কথা এখনো বহু মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার, বছর দশেক আগে শোনা গিয়েছিল এই সৈয়দ বাবা নেত্রকোনা শহরের সাতপাইয়ে অবস্থিত পৌর গোরস্থান থেকে রাতে ঘোড়ায় চড়ে বের হয়ে কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং এরকম নাকি কয়েকবার দেখা গিয়েছিল। আর এই সৈয়দ বাবার কারণেই মূলত শোনা যায় যে ওই লাশ কাটা ঘর থেকে অনেক সময় বিভিন্ন ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, বিভিন্ন জায়গায় লাশ কাটা ঘরের আশেপাশে ভয়ঙ্কর সমস্ত পিশাচ শ্রেণীর জিনেরা থাকে। তো ওখানকার মানুষজন বলা বলি করতেন যে এই সৈয়দ বাবার কারণেই ওইখানে কোনো ধরনের পিশাচ জিনেরা আস্তানা গাঁথতে পারে নাই। কিন্তু উনি যে কোথায় যেতেন এটা কেউ বলতে পারে না। আর এই কমলা বানুর এই মৃত্যুর পেছনে সৈয়দ বাবা নিজেকে দায়ী করেননি এবং উনি বলেছিলেন যে এটার জন্য কমলা বানু নিজেই দায়ী। অদৃশ্য জগতের অনেক নিয়ম কানুন রয়েছে, সেটা কারো নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণে থাকে না, আর সেগুলো কাটানোরও নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। হতে পারে এমনই একটা ব্যাপারের কারণে কমলা বানু চিরতরে অন্ধ হয়ে গিয়েছিল এবং এরপরে ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হয়েছে।